আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তার ওয়্যারলেস ডিভাইস বা ওই রাউটার হচ্ছে পাসওয়ার্ড হ্যাক করার জন্য এটা কি হচ্ছে স্যার আলাদা ওয়াইফাই এর জন্য হচ্ছে এটা হ্যাক করার জন্য কি আলাদা হচ্ছে কোনো ইয়ার ডিভাইস লাগে? হ্যাঁ, ইউএসবি ডিভাইস? আলাদা ওয়াইফাই অ্যাডাপ্টার দরকার পড়ে। আবার সব ওয়াইফাই অ্যাডাপ্টার দিয়েও হবে না। যে সকল ওয়াইফাই অ্যাডাপ্টারে মনিটর মোড এনাবল করা যায়, মানে ওই প্যাকেট গুলো ধরতে পারে, দেখা যায়, এই ধরনের ওয়াইফাই অ্যাডাপ্টার দরকার পড়ে। আচ্ছা। একটা ভিডিওতে দেখালো যে হচ্ছে একটা অ্যাডাপ্টার কিনছে। আমি ভাবছিলাম যে শুধু এটা দিয়ে করা যায় নাকি আলাদা অ্যাডাপ্টার লাগে। এটা শিওর ছিলাম না দেখার পর। একটা ওয়াইফাই মানে এরকম মনিটর মোড এনাবলড ওয়াইফাই অ্যাডাপ্টার হলেই অনেক কাজ করা যায়। স্যার ডিডোস অ্যাটাক এইটা করার জন্য তো মনে হয় অনেক ভালো মেশিন আর ভালো হচ্ছে ওয়াইফাই লাগে। হ্যাঁ, হ্যাঁ, র্যামটাও তো দেখলাম যে অনেক খায় মনে হয়। হ্যাঁ। মানে আপনার নিজের পিসি যদি ভালো না হয়, আপনি খুব ভালো আহ, কি বলে প্রেসার দিতে পারবেন না। এই জন্য আমি হ্যাকাররা চেক কি করার করে। জন্য স্যার 9 লাখ হচ্ছে ইয়া দিছিলাম, 9 লাখ বসাইছিলাম ওই জায়গায়। হ্যাঁ, হ্যাঁ। আবার এই জন্য অনেকেই কি ভার্চুয়াল করে, বট স্প্রেড করে ডিডসটা করে। তখন কি হয়, মনে করুন 9 লাখ না, আপনার কম্পিউটার থেকে 1 লাখ রিকোয়েস্ট যদি দেয়া যায়, এরকম 100টা ডিভাইস থেকে যদি দেয়, মানে 100 কোটি বা 10 কোটি এরকম রিকোয়েস্ট জেনারেট করা সম্ভব। এই মেকানিজমটা হ্যাকাররা করে থাকে। কারণ একটা ডিভাইস থেকে, মানে বিশেষ করে হোম ডিভাইস, খুব বেশি নেটওয়ার্ক ট্রাফিক আপনি জেনারেট করতে পারবেন না। স্যার, আমার কাছে অ্যাডাপ্টার আছে। বলেন একটু। স্যার, আমার কাছে অ্যাডাপ্টার আছে, আমার কাছে ওটা মনিটর মোড প্লাস এটা সাপোর্ট করে। আমি কি, হ্যাঁ, একটু দেখাবেন কেমনে করে? উম, আমার তো এখানে কোনো কি বলে সেটা কিছু নেই, একটু দেখানো এখনই মুশকিল। আলাদা রাউটার দরকার পড়বে, কারণ যেটা হয় এখানেও বেশ হেভি কিছু অ্যাটাক দেওয়া হয়। তো আপনার বাসার হোম রাউটার বা এগুলোতে আক্রমণ করে যদি প্র্যাকটিস করতে যান, ওগুলো স্থায়ী ড্যামেজ হতে পারে।
এটা একটা ইস্যু আছে। তো এগুলো যদি আলাদা এক্সট্রা ম্যানেজ করতে পারেন সেক্ষেত্রে ট্রাই করতে পারি। তাহলে কি স্যার দেখা হবে না? না, দেখি আমি যদি ডিভাইস টিভাইস ম্যানেজ করতে পারি তখন ট্রাই করব। না, আমার কাছে অ্যাডাপ্টার আছে একটা স্যার, মানে ওইটাতে আমি ইউটিউবে ভিডিও দেখে ওইটাতে চেক করছি, এটাতে সবই সাপোর্ট করে। কিন্তু এটা দিয়ে কেমন করে করব? ওরা তো যেটা দেখায় সেটা তো স্কিপ করে করে দেখায়। হ্যাঁ, ওদের ইউটিউবে নিয়ম সব অনুযায়ী করতে দেখাতে ধরলে পারে না। হয় না। হ্যাঁ, সব দেখাতে পারে না, রেস্ট্রিকশন আছে, ইউটিউব ভিডিও চ্যানেল সবকিছু ব্যান করে দেয়, জন্য ইন ডেপথে অনেক কিছু দেখাতে পারে না। আজকে শিক্ষার্থী উপস্থিতি অনেক কম। গত দিনের আলোচনা থেকে কারো কোনো কনফিউশন থাকলে শেয়ার করতে পারেন। মাঝে মধ্যে একটা কাজ করা যায়, যেমন ওষুধ দরকার পড়ে না, একাধিক টুলস সিঙ্গেল পিসি থেকে একসাথে রান করে বা নতুন ট্যাব গুলোতে আলাদা আলাদা করে সেম টুলস রান করে উম, দেখা যাচ্ছে যে আরো বেশি প্যাকেট জেনারেট করা যেতে পারে। কিছু টুলস এর এমন হয়, আমরা যেটাতে ট্রাই করেছিলাম ও তো গো ল্যাঙ্গুয়েজে লেখা, এইচটিটিপি রিকোয়েস্ট পাঠাচ্ছে একাই অনেক প্যাকেট জেনারেট করতে পারে। কিছু টুলস এর ক্ষেত্রে মাল্টিপল, মানে ওর সিঙ্গেল টুলসই মাল্টিপল টাইম রান করে আরো প্যাকেট জেনারেট করা যেতে পারে। আর অধিকাংশ সময়ই ডস অ্যাটাক দিতে গেলে যদি ডিডস বট নেটওয়ার্ক অ্যাভেলেবল না থাকে, অনেক সময় কি করে মানুষ মূলত ভলেন্টিয়ার কল করে। এই যে ইউক্রেন রাশিয়া যুদ্ধের শুরুর দিকে এরকম বিভিন্ন হ্যাকার গ্রুপ ঘোষণা দিয়ে মানুষজন সাথে নিয়ে ডস অ্যাটাক দিচ্ছিল। তো মানুষ ভলেন্টিয়ারিলি যখন আক্রমণ করছে তখন আর কারো কি বলে আলাদা করে বট স্প্রেড করা দরকার পড়ছে না, সবাই জানেই যে রাশিয়ার অমুক সাইটে আক্রমণ করতে হবে। সবাই বিভিন্ন কান্ট্রি থেকে যা যতটুকু ক্যাপাসিটি আছে নিয়ে আক্রমণ করে থাকে। এটা একটা টেকনিক। ভাইয়া, হ্যাঁ, বল। বলতেছি আমি যখন আপনি আরেকটা টুলস দিয়ে আপনি ট্রাই করছিলাম, ডিডোস অ্যাটাকটা যখন ট্রাই করছিলাম, তখন ওই ওয়েবসাইটে ঢোকা যাচ্ছিল না। আমার মনে করেন যে কালি লিনাক্সের ফায়ারফক্স থেকে ঢুকতে নিছিলাম, ঢুকে নাইনি। আর পরে আবার ক্রোম থেকে চেষ্টা করলাম, তা আপনি চ্যাট বক্সে একটা স্ক্রিনশট দিছি, এরকম আসছে। সাইটটা কি ডাউন হয়েছিল? আমার এখানে এখনো স্ক্রিনশটটা আসেনি, আসলে দেখতে পাবো। ফায়ারফক্স থেকে যখন ট্রাই করছিলাম তখন লেখা হচ্ছিল দিস সাইট ইজ নট সিকিউর। না, তারপরে ওটা অন্য কানেকশন জিনিস। প্রবলেম এরকম কিছু একটা লেখা হচ্ছিল। কানেকশন এখানে এসএসএল সার্টিফিকেট নিয়ে ইস্যু করছিল, ওটা অন্য জিনিস। সাইট ডাউন না হলে ওই টুলস অফ করার এই সাইট ডাউন না ওই হলে টুলস অফ করার পরে আপনি ঢুকলে আর কোনো সমস্যা হচ্ছিল না। সাইট ডাউন, আমি অন্য একটা টুলস দিয়ে ট্রাই করছিলাম। খুব সম্ভবত কিছু পার্ট ডাউন হচ্ছে। কিন্তু সাইট ডাউন হলে মানে এই লোগো টোগো কিছুই আসার কথা না, যদি ঠিকভাবে ডাউন হয়। উম, যদি দেখা যাচ্ছে ফাংশনালিটি যেহেতু শো করছে না, যেহেতু পেজের বাকি অংশ আসছে না,
ধারণা করা যায় যে ডাউন হচ্ছে কিছুটা। কিন্তু সবাই ফায়ারফক্সের এই কি সাইটটাতে কেন আক্রমণ করছেন আমি বুঝলাম না। এটা তো আমি জাস্ট আমাদের ওয়েব রিকোয়েস্ট যে যাচ্ছে এটা বোঝানোর জন্য একটা সাইট দেখিয়েছি। অনলাইনে টেস্টিং এর অনেক সাইট আছে, অযথা এই সাইটটাতে কেন আনইথিক্যালি আক্রমণ করছেন আমি বুঝলাম না। ওকে, প্র্যাকটিসের অনেক ওয়ে আছে। আচ্ছা, আর কেউ জয়েন করবে না হয়তো। আপনাদের আরো কোনো কনফিউশন থাকলে শেয়ার করতে পারেন, আদারওয়াইজ আমরা আমাদের আজকের আলোচনা শুরু করি। টেইলস ওয়েস সেটা হচ্ছে না। আপাতত আমরা ওই টপিকে জাম্প করবো না, কেমন? কারণ ওটা অলরেডি কয়েকটা ক্লাসের আগের টপিক, এবং ক্লাসেও আমি কয়েকজনের ট্রাবল শুট করেছিলাম লাইভে, ক্লাস রেকর্ড অন করে। আপনি সেগুলো একটু দেখে, ক্লাস রেকর্ড দেখে কিছু ট্রাই করুন, কেমন? আমরা আলোচনা করব, মডিউলটা হচ্ছে নেটওয়ার্ক অ্যান্ড সিস্টেম হ্যাকিং। আমরা একটা নেটওয়ার্কে কিভাবে অ্যাক্সেস পেতে পারি, নেটওয়ার্কের থ্রুতে আমরা, একটা নেটওয়ার্কের পিছনে মূলত সিস্টেম রান হয়, একটা কম্পিউটার ডিভাইস রান হয়, সেই তো মূলত নেটওয়ার্ক ব্যবহার করে যোগাযোগ করে। কিভাবে আমরা হ্যাক করতে পারি? কখনো কখনো শুধু নেটওয়ার্ক হ্যাক করা লাগে, কখনো কখনো দুইটাকে একসাথেই, মানে মাল্টিপল সিনারিও হতে পারে। ওকে, তো আমাদের আগামী প্রায় 10-11টার মতো ক্লাস আলোচনা থাকবে এই নেটওয়ার্ক অ্যান্ড সিস্টেম হ্যাকিং এর বিভিন্ন কনসেপ্ট নিয়ে। বিষয়টা এমন না যে আমি গেলাম, একটা টুলস রান করলাম আর হ্যাক হয়ে গেল। এত সহজ কোনো জিনিস হয় না। বিশেষ করে যখন আপনি বাইরে থেকে আক্রমণ করছেন, তখন আপনার জন্য এই প্রসেস বা এই অ্যাক্সেস পাওয়া অংশটা আরো বেশি ডিফিকাল্ট। হ্যাঁ, কারণ মনে করুন একটা প্রতিষ্ঠান খুব বেশি সিকিউরিটি প্রোটেকশনের কিছু হয়তো দেয়নি। সাপোজ কোনো ফায়ারওয়াল সিকিউরিটি সলিউশন তারা কিনেই নাই, তো একদম বেসিক লেভেলে অ্যাটলিস্ট উইন্ডোজ ডিফেন্ডার কিন্তু থাকবেই, তাই না? এটা কম বেশি সব প্রতিষ্ঠানেই থাকে। তবে মনে করলাম যে আচ্ছা, উইন্ডোজ ডিফেন্ডারটাও হয়তো বন্ধ করা, কিন্তু তারা এমন ভাবে তাদের প্রতিষ্ঠানের ডিভাইস গুলো ডিজাইন করেছে যে বাইরে থেকে খুঁজেই পাবেন না আপনি। হ্যাঁ, বাইরে থেকে আইপি অ্যাড্রেসই খুঁজে পাবেন না। হিট করবেন কোথায়? তাই না? আইপি অ্যাড্রেস না পেলে আমরা কোথায় যোগাযোগ করব? আমাদের যোগাযোগের কোনো ওয়ে কিন্তু নেই। তো যার কারণে এই জায়গাগুলোতে আমাদের একটা সিঙ্গেল টপিক, একটা সিঙ্গেল টুলস দিয়ে কখনোই হ্যাক করা সম্ভব না। মাল্টিপল ওয়েতে বিভিন্ন কিছু আমাদের ট্রাই করতে হয়। ওকে, মানে এটা কোনো সীমা পরিসীমা নেই। সেক্ষেত্রে মাঝে মধ্যে এরকম সাজেশন চায় বা শর্ট করে ইজি কিছু একটা দেখাতে বলে, কিন্তু এখানে সহজ শর্টকাট বলে কোনো অপশন নেই, মানে অপশনই নেই, সিলেক্ট করবেন কি। ওকে, সো নেটওয়ার্ক এন্ড সিস্টেম হ্যাক করতে গেলে আমাদের দীর্ঘ সময় নিয়ে বিভিন্ন কিছু ট্রাই করতে হবে। আচ্ছা, তো বিগিনারদের
বোঝার সুবিধার্থে আমি যে কাজটা করি, ধাপে ধাপে বিষয়গুলো ব্যাখ্যা করি একটার পর একটা। যদিও রিয়েল লাইফে সব সময় আপনি সেম এই ধাপে, মানে আমি যেভাবে দেখাচ্ছি বা বলছি ঠিক এইভাবে সবসময় হ্যাক করতে পারবেন না। তাই না? কারণ দেখা গেলো আমি বললাম যে এইটার পরে এইটা করতে হবে, কিন্তু আপনি রিয়েল লাইফে গিয়ে দেখলেন যে তাদের ইনফ্রাস্ট্রাকচারে ওই বাইরের ইন্টারনেটে কোনো অ্যাক্সেসই নেই। এই বাইরের ইন্টারনেটই নেই, আপনি তখন তো আর আমার বাইরের ইন্টারনেট থেকে রিসার্চ করার ওই অপশন তো তখন কাজে লাগবে না, তাই না? ওকে, সো এই যে ধাপে ধাপে প্রত্যেক ক্লাসে বিভিন্ন জিনিস বর্ণনা করব, এটা কি বলে, সিকুয়েন্সিয়ালি বর্ণনা করব, কিন্তু রিয়েল লাইফে সবসময় যে অ্যাপ্লিকেবল হবে এমনটা না। তবে মোস্ট অফ দ্য কেসে আমাদের টেস্টিং পারপাসে আমরা এই সিকোয়েন্স মেনে কাজ করলে অনেকখানি টেস্ট করে ফেলতে পারবো। ওকে, আরেকটা বিষয় একটু বলি, মানে এই যে সিস্টেম হ্যাকিং মডিউলটা যখন শেষ হবে তখন আমি একটা এক্সাম নিব। এক্সামের আগে কথা আছে, এক্সামের আগে কয়েকটা ক্লাস, 2টা বা 3টা ক্লাস আপনাদের ডেডিকেটেডলি ল্যাব ক্লাস। ল্যাব ক্লাসে যেটা হয় হ্যান্ডস অন, ওখানে হ্যান্ডস অন আমি করি না। ক্লাসে এই যে অন্যান্য ক্লাসে যা যা জিনিস দেখাচ্ছি দেখাবো, ওই ল্যাব ক্লাসগুলোতে আমি আপনাদেরকে করতে দেব। একজন একজন করে নাম ডাকবো, মনে করুন হায়দার আলীকে পেলাম, তাকে নাম ডেকে বললাম যে আমাকে এই টাস্কটা করে দেখান। ওকে, এটা একটা ইস্যু, ইস্যু না, এটা একটা জিনিস। এরপর এক্সামটা যখন হবে সেখানে দুইটা, মানে এক্সামের 2টা পার্ট থাকবে, এমসিকিউ প্লাস হচ্ছে প্র্যাকটিক্যাল। এমসিকিউ অংশে আপনারা কি বলে লিনাক্সের এক্সাম দিয়েছেন, সেটার মতো এখানেও 70% মার্কসে পাস। প্র্যাকটিক্যালি আমি একটা টার্গেট দিব, ওই টার্গেটকে অ্যাকচুয়ালি হ্যাক করে আমাকে সেই সেটার প্রুফ জমা দিতে হবে। দুইটা মিলায়ে হচ্ছে পাস। ওকে, কথাগুলো ভালো করে খেয়াল করবেন, দুইটা মিলায়ে হচ্ছে পাস। তো প্রচুর পরিমাণে প্র্যাকটিস না করলে এটা প্রথম ক্লাসেই বলে দিতে পারি যে ফেল করবেন। ঠিক আছে, আমি আগেই সতর্ক করে দিচ্ছি। কারণ যেটা হয় প্রত্যেক ক্লাসেই দেখা যায় যে পুশ করছি, চেষ্টা করছি, আহ, কিন্তু গুরুত্ব হয়তো দিচ্ছেন না, বাসায় সেভাবে প্র্যাকটিস করছেন না। ঠিক আছে, আমি আগেই বলে দিচ্ছি, যদি ঠিক মতো প্র্যাকটিস না করেন, রেগুলার শুধু ক্লাসে ভিডিও দেখে এক বসে থাকলাম, আমি একটা টুলস রান করছি, আপনি ওই একটা কমান্ড রান করে বসে থাকলেন এবং এক্সপেক্ট করলেন যে এক্সামে পাশ করে ফেলবেন, সেটা পসিবল না। ওকে, আমি একদম মডিউলের শুরুতেই বলে দিচ্ছি, ঠিক আছে? কারণ সবগুলো এক্সামে পাশ না করলে সার্টিফিকেট পাবেন না। এই শিখনে জবাবদিহি করার সময় যেন আমার এই প্রান্ত থেকে আমার রেকর্ড ক্লিয়ার থাকে, যে আমি সবকিছু আগেই এক্সপ্লেইন করেছি, প্রত্যেক ব্যাচেই করি, আপনাদের ব্যাচেও করছি যথারীতি। ওকে, লিনাক্স এক্সামে অনেকেই ফেল করেছিলেন আমার খেয়াল আছে। সো এই এক্সামটা মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, পরের 2টা এক্সামে এইটা আর ওয়েব মডিউল শেষ হলে তখন আরেকটা এক্সাম নিব, এই 2টা এক্সামে পাশ করতে না পারলে এবং রেগুলার অ্যাসাইনমেন্ট গুলো কমপ্লিট করতে না পারলে আপনি কোর্সের সার্টিফিকেটই পাবেন না। ঠিক আছে, মার্কেট প্লেসে গিয়ে আরো হাজার হাজার ফ্রিল্যান্সারের সাথে প্রতিদ্বন্দ্বিতা করা তো পরের হিসাব। ঠিক আছে, নর্মাল ক্লাসেই আপনি পাশ করছেন না। সো বিষয়টাকে সিরিয়াসলি নিতে হবে। ওকে, তারপরও যারা সিরিয়াসলি নেবেন না তাদের জন্য আমার একটাই ডায়লগ, অনেক অনেক শুভকামনা, ভালো থাকবেন। আহ, এই তো। ওকে, আচ্ছা, তো আমরা আলোচনায় আসি। ভাইয়া এক্ষেত্রে এক্সামটা কি ঈদের ছুটির আগেই নেবেন? উম, দেখি কত দূর কভার করতে পারি ঈদের আগে। কিন্তু যে বলেছিলাম আপনাদের মেসেঞ্জার গ্রুপে যে সপ্তাহে একটা করে ক্লাস নিব।
ওকে, ঈদ আস্তে আস্তে কতগুলো করতে পারি একটু দেখি, যদি দেখি যে না, উম, কারণ ঈদের ঈদ সময় ছুটিও লাগে, বা বন্ধু বিষয় আছে, যদি সেভাবে ম্যানেজ করতে না পারি, তাহলে হয়তো ঈদের পরে গিয়ে এক্সামটা দিব। ওকে, ঈদের পরে এক্সাম নিলে ভালো খারাপ দুই দিকই আছে। কিছু সংখ্যক শিক্ষার্থী টোটাল লেখাপড়া ছাদে উঠিয়ে বসে থাকে, ঠিক আছে, এক্সাম নিলে এমনি সময় নিলে যাই হোক টেনে টুনে পাশ করে। ঈদের ছুটি পাওয়ার পরে যেটা হয় বিগত বছরগুলোতে দেখেছি যে ন্যূনতম পাশ মার্কের ধারের কাছেও তারা যেতে পারে না। আবার কেউ কেউ আছে খুব ভালো রেজাল্ট করতে পারে, কারণ ওই যে ঈদের ছুটিটা পায়। হ্যাঁ, ঈদ আনন্দের, আমাদের আনন্দের উৎসবই হচ্ছে ঈদ। আমরা ঈদের সময় আনন্দ করব, ঘুরবো ফিরবো, এটাই আমাদের তো বছরে আর অনুষ্ঠান নেই। ঈদ আনন্দ হচ্ছে ঈদের 2টা দিন। তো ওই কয়েকটা দিন আনন্দ করার পরেও আরো সময় কিন্তু পাওয়া যায়। হ্যাঁ, ঈদের একদিন আগে থেকে ঈদের পরে আরো 2-3 দিন আনন্দ করার পরেও সেখানে কিন্তু লম্বা ছুটি দেয়, প্রায় 15 দিন মতো ছুটি দিয়ে ফেলে। এরকমই হ্যাঁ হয় গত বছর যেটা দেখেছি। সো একটা ব্রেক পাওয়া যায়, ঈদের আনন্দের বড় একটা ভালো ব্রেক পাওয়া যায়, তো স্টাডি করার যথেষ্ট সময় কিন্তু থাকে। ওকে, হ্যাঁ দেখি আমিও সেভাবেই ট্রাই করব ঈদের পরে এক্সাম নেয়ার। যাই হোক, তবে আমি এই অংশগুলো তো ক্লিয়ার করতে পারলাম না, কি না কারো আরো কোনো কনফিউশন আছে যে আমি আসলে কি বোঝালাম এত সময়? স্যার, সিস্টেম হ্যাকিং এর মানে পরীক্ষাটা কি আজকে থেকে যে ক্লাসগুলো হবে এটার উপরে না? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা স্যার। আমি যেটা এমনি ই শিক্ষণের যেটা নিয়ম, ওরা হচ্ছে গিয়ে যতগুলো ক্লাস হয়েছে সবগুলোর উপরে এক্সাম এইভাবে কাউন্ট করে, কিন্তু আমি শিক্ষার্থীদের সুবিধার্থে, কারণ না হলে প্রেসার হয়ে যায় বেশি, অনেক বেশি চাপ হয়ে যায়, এজন্য ভাগ ভাগ করে এক্সাম নিই, যে যতটুকু পড়েছি এতটুকু করে এক্সামটা দাও। ওকে, স্যার রোজার ভিতর 2টা ক্লাস নিলে ভালো হতো না? 2টা ক্লাস বলছি সপ্তাহে। সপ্তাহে? না, আরেকটা ব্যাচ আছে তো ওদেরকে শুক্রবারে শুধু ক্লাসটা নিব। ওকে, জি স্যার। বৃহস্পতি আর শুক্রবার। স্যার আমাদের কি বারে ক্লাস নেবেন? শুধু বৃহস্পতিবার রাতে 10:30 থেকে, তারাবির পরে 10:30 থেকে। আমার আবার সকাল মানে রোজার সময় যেটা হয় অফিস টাইম কিন্তু সামনে উম, কমায় দেয়। হ্যাঁ, তো দেখা যাচ্ছে অফিস হচ্ছে 9টা থেকে, আমার রোজার সময় ব্যায়াম হয় প্রচুর, তো 7টা 7:30টার ভিতরে রওনা দেওয়া লাগবে। সো রাতে ক্লাস নিতে গেলে সকালে হয়ে যাবে অনেক কষ্ট, সেহেরির সময় উঠে মানে কিছুই করা যাবে না। তো যার কারণে বৃহস্পতিবার হলে যেটা হবে যে সারা রাত যদি জেগেও থাকে অসুবিধা নেই, পরের দিন ছুটি আছে, আপনাদের ক্লাসটাও নিতে পারবো, নর্মাল অফিসটাতেও অফিস টাইমটাও হ্যাম্পার হবে না। স্যার ম্যাক অ্যাড্রেসের এখানে এটা বুঝলাম না স্যার। বুঝিনি, আবার বলুন। স্যার এই ম্যাক অ্যাড্রেসের এটা বুঝি নাই, সিস্টেম হ্যাকিং। ম্যাক অ্যাড্রেস কইবে? এই লেখাগুলো থেকে বলছেন? জি স্যার। এখানে তো ম্যাক অ্যাড্রেস কোথাও লিখিনি, কোন অংশে এটা নিয়ে বলছেন? এমসিকিউ? জি স্যার, এমসিকিউ। এটা হচ্ছে কি লিনাক্সের এক্সামে যেরকম হয়েছিল না, গুগল ফর্ম দিয়েছিলাম, মাল্টিপল চয়েস ছিল, ওখান থেকে আপনি দিয়েছেন। এখানে সিস্টেম হ্যাকিং এ ওরকম মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে, প্লাস লিনাক্সে তো কোনো প্র্যাকটিক্যাল নেইনি, সিস্টেম হ্যাকিং এ প্র্যাকটিক্যাল টার্গেটও দিব। ওকে, ওটাকে হ্যাক করে আমাকে প্রুফ শো করতে হবে। ওকে, শুরু থেকেই বলছি একটু সিরিয়াসলি বাসায় প্র্যাকটিস করতে হবে, আদারওয়াইজ, কারণ এমসিকিউতে যেটা হয় এটা আপনারা নিজেরাও জানেন, স্কুল কলেজগুলোতে পরীক্ষা দিয়ে এসেছেন, যে 4টা অপশন থাকে, চোখ বন্ধ করে 1-2টা ক্লিক করলেও দেখা যায় যে কিছু আমাদের কি বলে
সঠিক হয়, বা সবগুলো যদি গণহারে অ্যান্সার ডি দিয়ে আসি, তাও দেখা যায় এক দুইটা মিলে যায়। হ্যাঁ, মানে এটা তো অন্ধের ঢিল ছোঁড়ার মতো একটা ঘটনা। কিন্তু ওতে তো আর কি বলে, পুরোপুরি অ্যাসেসমেন্টটা হয় না, বা ওই অংশটা সহজ, প্র্যাকটিক্যাল অংশটা কিন্তু ডিফিকাল্ট। এখানে অন্ধের মতো দেওয়ার কোনো উপায় নেই। ওকে। স্যার কতগুলো এমসিকিউ থাকবে? ওটা হচ্ছে প্রত্যেক ব্যাচে আলাদা করে কোয়েশ্চেন সেট করি। নর্মালি আগের ব্যাচে 100 মার্কের এক্সাম নিয়েছিলাম, খুব সম্ভবত 50টা বা 40টা মতো প্রশ্ন ছিল। ঠিক আছে, বুঝতে পারছি। এটাও ভ্যারি করে, কোনো কোশ্চেন দেখা যায় একটু ব্রড, একটু ভাবতে হচ্ছে, ওটা মার্কস হয়তো 4 মার্কস দিয়ে রেখেছি, বা 3 মার্কস দিয়ে রেখেছি। তো কোশ্চেন সংখ্যা কম বেশি হতে পারে। আচ্ছা, আমরা আমার মাইক্রোফোনটা মাঝে মধ্যে একটু ইস্যু হতে পারে। হ্যাঁ, হঠাৎ হঠাৎ সাউন্ড চলে যায়। আমার হচ্ছে গিয়ে কম্পিউটার তো যে হেডফোনের হচ্ছে একটা কনভার্টার ইউজ করি। তো আমার মনে হচ্ছে ওই কনভার্টারটাতে কোনো ইস্যু আছে, যার কারণে ক্লাসে হুটহাট ডিসকানেক্ট বা প্রবলেম দেখা দেয়। তো কোনো অংশ মিস গেলে কেউ একজন কমেন্টে একটু লিখে জানাবেন যে ওই অংশ থেকে একটু আবার রিপিট করার জন্য। আচ্ছা, আমরা একদম শুরুতে যে অংশে হাত দিব সেটা হচ্ছে ইনফরমেশন গ্যাদারিং। ওকে, কেন আগে এটা আসছে, বা হ্যাক করার প্রসেসটা কি? খুব নর্মাল ভাবে চিন্তা করুন। আপনি ঢাকা থেকে কক্সবাজার যেতে চান, ঘুরতে যাবেন। আপনি শুধু এন্ড গোল জানেন যে আমাকে কক্সবাজার যেতে হবে, আপনি রাস্তা জানেন না, ট্রেনে যাবেন না বাসে যাবেন, কিচ্ছু জানেন না। আপনার কি বলে, ট্রেনে উঠতে গেলে বা বাসে উঠতে গেলে যে টিকিট লাগে, এগুলোও নেই। তো একদম কমপ্লিটলি ব্ল্যাঙ্ক অবস্থায়, মানে পকেটে টাকাও নেই, আপনাকে যদি রাস্তায় ছাড়া হয়, আপনার পক্ষে আদৌ কক্সবাজার যাওয়া সম্ভব কিনা? আপনি হয়তো ভাবতে পারেন যে আমি হেঁটে চলে যাব, কিন্তু যাবেনটা কোন দিকে? আপনি তো রাস্তাই জানেন না, তাই না? উত্তর দিকে যাবেন না দক্ষিণ দিকে যাবেন, আপনি জানেন না। কমপ্লিট ব্ল্যাঙ্ক অবস্থায় আমরা কিন্তু একটা ইন্ড গোলে যেতে পারি না, নর্মাল লাইফের কি বলে নলেজ। যখন হ্যাক করতে নিচ্ছি, আমার এন্ড গোল কি? আমি অমুক টার্গেটকে হ্যাক করতে চাই। সাপোজ কাকে বলবো, ডোনাল্ড ট্রাম্পকে আমি হ্যাক করতে চাই। আমি শুধু তার নাম জানি, নাথিং এলস, আমি আর কিছুই জানি না। এই অবস্থায় আমি কি আদৌ কোনো ডিসিশন নিতে পারবো? ডোনাল্ড ট্রাম্প আদৌ কোনো মোবাইল ব্যবহার করে কিনা তাও তো জানি না, তাই না? তার কোনো ওয়েবসাইট আছে কিনা সেটাও জানি না। কি দিয়ে হ্যাক করবো? আমি শুধু তার নামটা জানি, টিভিতে তার চেহারাটা দেখেছি। তাকে হ্যাক করা পসিবল? পসিবল। আমি এন্ড গোল ফিক্স করেছি যে আমার এন্ড গোল হচ্ছে একটা হ্যাক করা, কিন্তু আমি কোনো ইনফরমেশন পাচ্ছি না, যার কারণে, এবং আচ্ছা, এবং এর অংশটা পরে বলি, যার কারণে আমাদের দরকার পড়ে কি, ইনফরমেশন গ্যাদার করা। এবং যেটা বলছিলাম যে অ্যাজ মাচ অ্যাজ পসিবল, যেটা হয়, আমি একটু পরেই কিছু টেকনিক দেখাবো, টেকনিক শেয়ার করব। এখানে দেখবেন যে বিভিন্ন রকমের টেকনিক হয়, বিভিন্ন তথ্য ক্যাচ করা যায়। কত তথ্য নিব? স্টুডেন্টরা, বিগিনারদের একটা কমন কোয়েশ্চেন থাকে যে আমি কত ইনফরমেশন নিব। আমি তো অনেক টেকনিক দেখলাম, কয়টা অ্যাপ্লাই করব, কত তথ্য নিব? এখানে আসলে কোনো লিমিট নেই, নো লিমিট। কারণ হলো
আমরা এই যে একটা টার্গেট সেট করেছি হ্যাক করার জন্য, নর্মাল হ্যাকাররা যেভাবে চিন্তা করে আমি সেই অ্যাপ্রোচে বলছি, কেমন? আমরা যখন সিকিউরিটি টেস্ট করতে যাব, একটু আগে যে কথাগুলো বলছিলাম সিকোয়েন্স নিয়ে, যে সেখানে হয়তো আমাদের এই প্রসেস সবগুলো সবভাবে ফলো করা নাও লাগতে পারে। আচ্ছা, এটা অভিজ্ঞতার সাথে আস্তে আস্তে ঠিক হবে। মানে এটা এরকম নির্ধারিত না যে এই ধরনের প্রতিষ্ঠানে গেলে শুধু এই ধরনের কাজ করলেই আপনার টেস্টিং হয়ে যাবে, সেরকম না। এটা অভিজ্ঞতার সাথে সাথে ঠিক হবে, কিন্তু শিখে রাখুন কখন কোনটা কাজে লাগবে। উই ডোন্ট নো। এই যে ইনফরমেশন গ্যাদার করছি, ইনিশিয়ালি আমি শুধু তার নামটা জানি, তার মোবাইল দিয়ে হ্যাক করব না তার কি বলে ওয়েবসাইট দিয়ে হ্যাক করব, এটা আমি জানি না, আমার কাছে কোনো ক্লু নেই। আমি তো আগে ওয়েবসাইট চোখে দেখেই বলতে পারি না এটা কোনো উইকনেস আছে, তাই না? তো যখন এতখানি আমরা অনিশ্চয়তার ভিতরে, এতখানি কি বলে ব্ল্যাঙ্ক একটা পজিশনে আছি, তখন নির্দিষ্ট করে বলা তো অবশ্যই পসিবল না যে শুধু এতটুকু তথ্য নিলে হ্যাক করতে পারবো। তো যত বেশি পরিমাণে সম্ভব তথ্য আমাদের ক্যাচ করতে হয়, খুঁজতে হয়। এবং এই যে আমরা হ্যাকিং দেখে থাকি, এই যে হ্যাকিং এর এত এত গল্প শুনি, বা যারা প্রফেশনালি সিকিউরিটি নিয়ে কাজ করে, তাদের খুব বিরাট একটা পরিমাণ সময়, মানে প্রায় 60 থেকে 70% সময় চলে যায় ইনফরমেশন গ্যাদার করতে করতে। এটা মোস্ট ইম্পর্টেন্ট টাস্ক গুলোর একটা, এটা করাই লাগবে। না আমি আসলে কি হ্যাক করব, কোথা দিয়ে হ্যাক করব? ওই যে আহ কোনো একটা প্রতিষ্ঠানের রিসেন্টলি আমি আহ, কাজ করছিলাম, এগুলো ডিসক্লোজ পুরোপুরি করা যায় না। তো যেটা হচ্ছিল, হ্যাকার কিভাবে অ্যাক্সেস করে অনলাইনে ওই প্রতিষ্ঠানের মানুষজনের ইনফরমেশন লিক হয়ে গিয়েছে। হ্যাঁ, লিক হয়ে যাওয়াতে যে বিষয়টা হচ্ছে, হ্যাকারের কষ্ট করে কোনো পাসওয়ার্ড অ্যাটাক এটা কিচ্ছু দেয়া লাগেনি। দেখুন সিম্পল একই ইনফরমেশন গ্যাদার করে তথ্য খুঁজতে খুঁজতে সে কিছু সেনসিটিভ ক্রেডেনশিয়াল পেয়েছে, অনায়াসে সিস্টেমের ভিতরে ঢুকে যাচ্ছে। ফায়ারওয়াল অ্যান্টিভাইরাস কেউ জানেই না যে এই টাইপের একজন ভিতরে ঢুকে বসে আছে। ওকে, সো এটা ইম্প্যাক্ট অনেক দূর, প্রচুর পরিমাণ সময় এতে ইনভেস্ট করতে হবে। এবং এরকম ভ্যালুয়েবল, মাত্র যে উদাহরণটা বললাম, দেখো কত ভ্যালুয়েবল ইনফরমেশন না। সিম্পল একটা পাসওয়ার্ডও যদি সে খুঁজে পায়, তা তো দরকার নেই এত বড় হ্যাকিং কোর্স করার, তাই না? আপনি নিজেই চিন্তা করুন যে কোনো একটা হ্যাকার বাংলাদেশ ব্যাংকের এরকম একটা পাসওয়ার্ড খুঁজে পেল ফর এক্সাম্পল, এবং সেখান থেকে এসে যদি 100 কোটি টাকা ওই পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিয়ে নিতে পারে, তার কি দরকার আছে আর কষ্ট করে এত কিছু করার, তাই না? ওকে, সো খুব খুব ভ্যালুয়েবল ইনফরমেশন। আচ্ছা, আমি উদাহরণ যেগুলো দিচ্ছি এগুলো শুধুমাত্র এডুকেশনাল পারপাসে, কোনো মিস ইউজ করা যাবে না। কতদিন ডস অ্যাটাকের এক্সাম্পল দেখিয়েছি, গণহারে আপনারা গিয়ে ওই সাইটে ডস অ্যাটাক করা শুরু করেছে। আহ, ওটা আমি জাস্ট একটা এক্সাম্পল দেখিয়েছি, যেখানে আপনার অনুমতি নেই সেখানে কোনো আক্রমণ বা কিছু করা যাবে না কিন্তু। ওকে, আচ্ছা, তো আবার আসি আলোচনায়। ইনফরমেশন গ্যাদারিংটা খুবই ইম্পর্টেন্ট, মোস্ট অফ দ্য টাইম ব্যয় হয়ে যায় এই অংশটাতেই, এবং যত বেশি সম্ভব তথ্য নেওয়া যায় তত আমাদের জন্য বেটার। এবং এই কথাটা বারবার কেন এত এমফেসিস দিয়ে বলছি, অনেক স্টুডেন্ট আছে অলসতা করে। হ্যাঁ, আরে কি দরকার, কোর্সে এসেছি এক দুটা টুলস দেখাবে, মার্কেট প্লেসে যাবো, ওই টুলস দিয়ে গণহারে খালি রান করব আর ডলার আসতে থাকবে। আসলে এই ধরনের মেন্টালিটি কাজ করে অনেকের ভিতরে। এত পরিশ্রম, এত ভাবনা চিন্তা, এত রিসার্চের কোনো চিন্তা তারা করে না। ওকে, এবং ফলস্বরূপ যেটা হয়, কাজ পেলেও কাজ করতে পারে না। একটু আগেই একজন শিক্ষার্থী, ওই আপনাদের যে স্টুডেন্ট গ্রুপ আছে না, এরকম একটা গ্রুপে মেসেজ দিচ্ছিলাম, তো সে
তিনটা এক্সামে, আপনাদের তিনটাতে এক্সাম নেই, তিনটা exam, দুইটাতেই ফেল করেছে। যাই হোক, অত্যন্ত সফলতার সাথে ফেল করার পরে সে যে মার্কেট প্লেসে গিয়েছে, কাজ পাওয়ার পরও করতে পারছে না। হ্যাঁ, সে বলছে যে কিভাবে করব। প্রথমে বুঝতে পারিনি, পরে একটু আচ্ছা, এই যে মানে, কারণ সবার রেজাল্ট তো মনে থাকে না, পসিবল না, আমি তো মানুষ, কম্পিউটার না। একটু রেজাল্ট শিটটা বের করে দেখলাম, তো দেখলাম যে ওনার এই অবস্থা, এই করুণ অবস্থায় উনি এক্সপেক্ট করছে যে মার্কেট প্লেসে কাজ পেলে উনি করতে পারবে। নর্মাল আমার এক্সামেই পাশ করতে পারে না, মার্কেট প্লেসে গিয়ে কি করবে? ওকে, যাই হোক, আমরা আবার ইনফরমেশন গ্যাদারিং আলোচনায় আসি। আসলে বারবার কেন স্টুডেন্টের অভিজ্ঞতা শেয়ার করি, কারণ খুবই কষ্ট লাগে। এই যে আমি পারতাম না এই সময়টা ঘুমায় থাকতে, আমি তা না করে, বিশ্রাম না নিয়ে কি করছি, মানুষকে যতখানি পসিবল হ্যাকিং এর বিষয়গুলো নিয়ে এডুকেট করার ট্রাই করছি। দিন শেষে কি হয়, 70 থেকে 80% ফেল করে। পাস মার্কেরই হিসাব নেই আর কি, ওই রেঞ্জের ভিতরেই মানুষজন নেই। A+ পাওয়া তো পরের কথা। তখন খুব হতাশা কাজ করে। যাই হোক, আমরা এখানে আরেকটা টার্মিনোলজির সাথে পরিচিত হই, সেটাকে সংক্ষেপে দেখবেন অনেকে রিকন বলে ডাকে। এটা হচ্ছে রিকনেসেন্স। এটা স্পেলিংটা নিয়ে আমার একটু কষ্ট হয়, ব্রিটিশদের মতো উচ্চারণ করতে পারি না, রিকনেসেন্স বলে ডাকে। এর এটা গুরুত্ব আছে। গুরুত্বটা বলার আগে আরেকটা বিষয় আমরা বোঝাই। এই যে ইনফরমেশন গ্যাদারিং করব, এটার দুইটা টাইপ হয়ে থাকে। হ্যাঁ, এবং এই কনসেপ্টটা একটু বুঝে রাখবেন, কারণ অনেক ধরনের আক্রমণের ক্ষেত্রে, মানে এটা সবসময় যে শুধু ইনফরমেশন গ্যাদারেরই এরকম দুইটা টাইপ হয় এমন না, অন্যান্য আক্রমণের কনসেপ্টেও এই টাইপ হতে পারে। কি টাইপ আগে একটু বলি, একটা হচ্ছে অ্যাক্টিভ ওয়ে, আর একটা হচ্ছে প্যাসিভ। অ্যাক্টিভ মানে হলো, সাপোজ সাপোজ কাকে বলি, মিস্টার ARS। সাপোজ আমি জানতে চাই যে সে আহ, কি কম্পিউটার ব্যবহার করে। তো আমি কি করলাম, ডাইরেক্ট গিয়ে জিজ্ঞাসা করলাম যে মিস্টার, আপনি কি কম্পিউটার ব্যবহার করেন, আমি আপনাকে আপনার তথ্য জানতে চাই। এখানে আমি ডাইরেক্টলি তার সাথে ইন্টারাক্ট করছি, সে তথ্য দিতেও পারে নাও পারে। ওকে আমি হিউম্যান দিয়ে এক্সাম্পল দিচ্ছি। টেকনিক্যাল ক্ষেত্রে কি হবে, আহ, আমার একটা ওয়েবসাইট আছে, আমি সরাসরি ওয়েবসাইটে গিয়ে আমি ইনফরমেশন নিচ্ছি, ওয়েবসাইটে ভিজিট করছি। হ্যাঁ, মানে কি হচ্ছে, অ্যাক্টিভলি আমি তার সাথে কমিউনিকেট করছি। এবং এক্ষেত্রে কি হয়, মানুষ যেরকম জেনে যায় যে এই ব্যক্তিটা আমার কাছে কিছু একটা জানতে চাচ্ছে, ওয়েব অ্যাপ্লিকেশন ওয়েবসাইটের ক্ষেত্রেও সেম ঘটনা ঘটে। তারা জেনে যায় যে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান, কোন একটা IP অ্যাড্রেস থেকে আমার এরকম এরকম তথ্য জানতে চাচ্ছে। আচ্ছা, প্যাসিভের ক্ষেত্রে কি হবে, আমাদের ARS এর উদাহরণটাই যদি বলি, কি হচ্ছে, আমি সরাসরি মিস্টার ARS এর সাথে কিছু জিজ্ঞাসা করব না। সাপোজ মিস্টার সোহানুরের সাথে ARS এর খুব ভালো বন্ধুত্ব, বা তাদের কি বলে, ইনফরমেশন তারা নিজেরা শেয়ার করে, কথাবার্তা বলে। আমার আবার এই মিস্টার সোহানুরের সাথে খুব ভালো সম্পর্ক, আমি এক্সটার্নাল মানুষ। আমি সোহানুরকে বললাম যে আপনি একটু ARS কে জিজ্ঞাসা করুন না, ও কি ডিভাইস ব্যবহার করার, ব্যাংকে কয় টাকা আছে। তো মিস্টার সোহানুর যদি গিয়ে জিজ্ঞাসা করে, এদিকে ARS কিন্তু জানবে না যে অ্যাকচুয়ালি কে ইনফরমেশন জানতে চাচ্ছে বা পারপাসটা কি। সে দেখবে যে সোহানুরের ইনফরমেশন, ওকে, আমার আইডেন্টিটিটা হাইড থাকছে। এবং ট্রেস ব্যাক যদি করে, যদি খুঁজে বের করার চেষ্টা করে, আমাকে খুঁজে পাওয়াটা কিছুটা ডিফিকাল্ট হবে, আমি বলবো না ইম্পসিবল। ওকে, কারণ আমরা ডাটা রিকভারি ক্লাসে এরকম কিছু কনসেপ্ট দেখেছিলাম না, কনসেপ্ট আমরা অনেক ধরনের কোয়েশ্চেন অ্যান্সার করেছিলাম। তো সেখানে দেখেছিলাম যে আমাদের সবকিছু পুরোপুরি ডেস্ট্রয় করা কিন্তু আসলে পসিবল না। ওকে, আচ্ছা, তো ওটা হচ্ছে কি আমাদের প্যাসিভ ইনফরমেশন গ্যাদারিং এর উদাহরণ। এটা ওয়েব অ্যাপ্লিকেশন হ্যালো। বা
ডিজিটাল ল্যান্ডস্কেপে কেমন হ্যালো, হবে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই, শিপন থেকে বলছিলাম, ডিস্টার্ব দিলাম। ও, হ্যাঁ। ভাইয়া হচ্ছে মূলত আমি জয়েন করেছি ওনাদের রমজানের শিডিউল নিয়ে একটু কথা বলতাম, ও আচ্ছা, হ্যাঁ বলুন। কারণ নেক্সট ক্লাস তো রমজানে পড়বে। তো ভাই ওনাদের ক্লাসটা তো 10টায় শুরু হয়। তো সবার মতামত এবং আপনার মতামত আশা করছি যে কয়টায় নিলে ভালো হয়। হ্যালো ভাইয়া, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আমি ক্লাসের হ্যাঁ টাইম ভাইয়া। 10:30 বলেছি, কারণ প্রথম দিকে তারাবি গুলো বেশ লম্বা হয়, তো 10টা বাজতে বা তারাবি শেষ করে এসে একটু রেস্ট নিতে নিতেও 10টা বেজে যাবে। 10:30 থেকে করলে যেটা হয় যে ফ্রেশ হয়ে সবকিছু মেনটেন করে মানে একবার ক্লাসে পড়ার জন্য বসতে পারবে আর কি। বুঝতে পেরেছি তো ভাইয়া। তাহলে আমি বাকিদের একটু মতামত আশা করছি। 10:30টায় ক্লাসটা স্টার্ট হবে, কারো কি কোনো মতামত আছে? ভাইয়া সপ্তাহে কি একদিন ক্লাস হবে? না না, আপনাদের 3 দিনই ক্লাস হবে, রেগুলার শিডিউল অনুযায়ী ক্লাস হবে, বাট 10টার জায়গায় 10:30টায় ক্লাস হবে। জি স্যার, সমস্যা নাই, 10:30 ভালো হয়। ওকে, ঠিক আছে তাহলে আপনার ক্লাস কন্টিনিউ করুন ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ওকে ওকে ভাই, কন্টিনিউ করুন। আর 3 দিনই ক্লাস হবে? জি জি, 3 দিনই ক্লাস হবে। ও, ওকে, থ্যাংক ওকে, ঠিক আছে। জি, আসসালামু আলাইকুম। ইউ। আপনাদের ক্লাস শিডিউল ফাইনাল করলাম আমি আপনাদের সাথে কথা বলে। ওনারা ম্যানেজমেন্টের লোক, ওনাদের আস্ক করার কি আছে? ফার্স্ট অফ অল, এটা তো আমাদের ব্যাচ, আমরা যেভাবে অপারেট করতে পারি সেটা ডিপেন্ড করে। ওকে, ভাইয়া জি স্যার। একদিন ক্লাস নিলে তো ভালো হতো বুঝিনি। রমজানের মধ্যে বুঝিনি, আবার বলুন। বলছি একদিন ক্লাস হলেই তো ভালো হতো, আপনার ডিসিশনটা তো ভালো ছিল। হ্যাঁ, কয়েকজন 3 দিন যেহেতু চাচ্ছে, আমি চাইলে 3 দিনও নিতে পারবো। আপনারা রোজা রেখে যদি লোড নিতে পারেন আমার কোনো প্রবলেম নেই, কারণ আমি তো ক্লাসে বলবো, জাস্ট প্র্যাকটিস করবেন আপনারা। ওকে, আরে একদিনে থাক, শুধু বৃহস্পতিবারই ওটাই বেটার হবে। ওইটাই সুন্দর হবে, একদমই ভালো হবে। আচ্ছা যাই হোক, আমরা ক্লাসের আলোচনায় আসি। ওটার সাব্বাস, যেটা কি বলছিলাম জানো, প্যাসিভ আক্রমণটা বলছিলাম। এই দুটো একটু এক্সাম্পল দিয়ে কেন বোঝালাম, কারণ রিয়েল লাইফে যখন আক্রমণ করতে যাব আমাদের প্রায় সময় এইভাবে চিন্তা করা লাগে যে আচ্ছা, ইনফরমেশন গ্যাদার এক জিনিস, সাপোজ আমি কোনো একটা অ্যাটাক টেকনিক অ্যাপ্লাই করছি, সরাসরি অ্যাপ্লাই করছি, সেক্ষেত্রেও কি আমি অ্যাক্টিভলি অ্যাটাক টেকনিকটা অ্যাপ্লাই করব, অ্যাক্টিভলি তার নেটওয়ার্কের তথ্য নেওয়ার চেষ্টা করব, অ্যাক্টিভলি কানেকশন তৈরি করব, না প্যাসিভলি তৈরি করব? এটা ভাবার বিষয় আছে। এটা সব সিনারিওতে যে একই রকম হবে তা না। কোনো কোনো সিনারিওতে দেখা যাবে বা বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাবে যে অ্যাক্টিভলি আপনি কানেকশন, হ্যাকিং এর টেকনিক এগুলো করতে গেলে আপনাকে ব্লক করে দিবে অথবা ডিটেক্ট করে ফেলবে, বা অনেক অনেক ইস্যু আছে। হ্যাঁ, আরেকটা প্রশ্ন, সম্পূরক প্রশ্ন আসতে পারে যে আমরা যখন ক্লায়েন্টের অনুমতি নিয়ে কাজ করতে যাব তখন এত ভাবনা কিসের? বিষয় হলো অনেক ক্লায়েন্ট আপনাকে টেস্ট করতেই দিবে এইভাবে যে আমার অলরেডি সবকিছু সেট আপ আছে, এখন কি কি করা যায় এটা দেখা উদ্দেশ্য। ওকে, সো সিনারিও অনুযায়ী আপনি চিন্তা করবেন যে আচ্ছা আমি কি সরাসরি আক্রমণ করব, মানে যেটাই হোক আক্রমণ করি আর তথ্য নেই, সরাসরি করব, না প্যাসিভলি অন্য কোনো মাধ্যমে তথ্য নিব বা হ্যাকিং এর কাজ করব? ওকে, এটা ভাবার বিষয় আছে, চিন্তা করার বিষয় আছে। আচ্ছা, তো এই যে প্যাসিভটা না, এটার একটা ভালো নাম হচ্ছে রিকনেসেন্স বলে। রিকনেসেন্স বলতেই বোঝায় যে আমরা মোস্ট অফ দা টাইমে যে প্যাসিভ ওয়েতে তথ্য নেওয়ার চেষ্টা করবো, সংজ্ঞা থেকে যেটা বলে। আচ্ছা, তো আমরা আজকে ক্লাসে মূলত এই প্যাসিভ উপায়ে বাইরে থেকে আমি কি কি তথ্য নিতে পারি এই টেকনিক গুলো নিয়ে আমরা কথা বলবো। মাল্টিপল টেকনিক হতে পারে, ঠিক আছে, বিভিন্ন ধরনের টেকনিক হতে পারে। তো প্রথম যেটা টেকনিক আমরা জানবো হচ্ছে ওয়েস ইট।
ওয়েসিন্ট জিনিসটা কি? ওপেন সোর্স ইন্টেলিজেন্স। নাম শুনে কেমন একটু অন্যরকম লাগে, তাই না? যেটা হয়, জিনিসটা কি একবার বললে দেখবেন যে এর চেয়ে সহজ জিনিস আর হয় না। ওপেন সোর্স ইন্টেলিজেন্সের ঘটনাটা হলো, এই যে আমরা নিজেরাই কি করছি, ফেসবুকে আমরা পোস্ট দিই না? একটা কিছু হলেই আমরা ফেসবুকে পোস্ট দিচ্ছি। আহ বিভিন্ন জায়গায় আমরা ওয়েবসাইটে আমাদের তথ্য দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করছি। হ্যাঁ, অনলাইনে বিভিন্ন জায়গায় তো আমাদের অ্যাক্টিভিটি আছে, কিন্তু টিকটকে অ্যাকাউন্ট খুলে, ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খুলে, সোশ্যাল মিডিয়াতে আমাদের উপস্থিতি বেশি, তাই না? অন্যান্য সাইটেও আমরা বিভিন্ন অ্যাকাউন্ট অ্যাকাউন্ট খুলে থাকি। আমি নিজে স্বেচ্ছায় জেনে বুঝে ফেসবুকে একটা পোস্ট দিচ্ছি পাবলিকলি যে আমি অমুক জায়গায় ঘুরতে গিয়েছি, আমি পদ্মা সেতু দেখতে গিয়েছি। আমি নিজেই স্বেচ্ছায় তথ্যটা মানুষকে, সবাইকে জানিয়ে দিয়েছি। আমি এটা সবার জন্য ওপেন করে দিয়েছি। তো হ্যাকাররা কি করে, বিভিন্ন টেকনিকে আমরা এই যে স্বেচ্ছায় যা যা তথ্য এরকম ওপেন করে দিচ্ছি না, এগুলো কালেক্ট করে। হুম, সবগুলোই তারা কালেক্ট করে না, তাদের হ্যাকিং এর জন্য, তাদের টেকনিকের জন্য যে যে সকল তথ্য দরকার, যে রিলেটেড তথ্য দরকার, সেগুলো কালেক্ট করে করে ওই রিলেটেড আক্রমণ চালায়। ওকে, সো এটা খুব এফেক্টিভও হয়। এবং এটাকে ইললিগালও বলা যায় না, বা অনেকে ইললিগাল হিসেবে কাউন্ট করবেও না। আমি যদি যে কারো উপর ওয়েবসাইট করি, কেন? কারণ হলো, আমি তো মনে করুন প্রথম আলো পত্রিকা একটা নিউজ ছেপেছে যে ডোনাল্ড ট্রাম্প এই একটা যে কিছু একটা করেছে, সে ঘুরতে গিয়েছে কোথাও। এটা তো প্রথম আলো নিউজ করেছে, বা এই ডোনাল্ড ট্রাম্প ঘুরতে গিয়েছে, সে তো নিজেই এটা শেয়ার করেছে, এটা পাবলিকলি অ্যাভেইলেবল আপাত দৃষ্টিতে। বা কে কি মনে করে এই তথ্যটা নিচ্ছে, কারো মাইন্ডের ভিতরে গিয়ে কিন্তু বোঝা সম্ভব না। হ্যাঁ, সো যার কারণে এটা ইললিগাল সব সময় হয় না। একটা পার্সপেক্টিভে যারা এই ডাটাগুলো স্ক্র্যাপ করে লিগালি থাকে। এখানে অবশ্যই ইললিগাল সেকশন আছে, কিছু ক্ষেত্রে আমাদের এই জাতীয় কাজগুলো ইললিগাল হতে পারে। ওকে, তো আমরা কিভাবে কোথায় ওএসএনটা কাজ করতে পারি? ওপেন সোর্স ইন্টেলিজেন্স, অর্থাৎ অনলাইনে উন্মুক্ত তথ্য খুঁজবো। অনলাইনে উন্মুক্ত তথ্য খোঁজার খুব ভালো একটা প্ল্যাটফর্ম আগে ছিল, আমি এখানে একটু অ্যাড করি, আগে ছিল কিন্তু এখন আর নেই, বা অনেকাংশে এটা খর্ব হয়েছে। সেটা হচ্ছে google.com। কেন এটা বলছি? কি হয়ে গেল? নিউজিল্যান্ডের ভাষা কেন? ইস, আচ্ছা, বিফোর ইউ কন্টিনিউ টু গুগল রিজেক্ট অল, কিচ্ছু লাগবে না, ধন্যবাদ। যেটা হতো, বা হয়তো গতানুগতিক বাংলাদেশের তথাকথিত সিকিউরিটি কোর্স বিক্রেতাদের কাছে গেলে একই রকমের মতবাদ পাবেন, ওয়েসিন্ট মানে গুগলে যাও, গুগলে গিয়ে ডর্কস রান করো, শেষ, নাথিং এলস। কিন্তু বিষয় যেটা হয়েছে, গুগল তারাও কিন্তু জানে যে মানুষজন তাদের এই সার্চ ইঞ্জিন ব্যবহার করে হ্যাকিং এর অপব্যবহার করছে। এজন্য তারা যেটা করেছে, এরকম যে সকল সাইট ম্যালিশিয়াস, বা তাদের আহ, যে সকল সাইটে গেলে স্ক্র্যাপ করলে ইস্যু হতে পারে, এগুলো স্ক্র্যাপ জিনিসটাই বন্ধ করে দিয়েছে। ওকে, মানে আগে এক সময় দেখা যাচ্ছে গুগল ডটস ব্যবহার করে অনেক সেন্সিটিভ পাসওয়ার্ডের ফাইল টাইল সহ খুঁজে পাওয়া যেত। এখন কিন্তু সেই উপায়টা অনেকটাই নেই। করণীয় কি? করণীয়টা একটু পরে বলছি। আমরা আগে আমাদের ক্লাসিক কি বলে এক্সাম্পলটার সাথে একটু পরিচিত হই, যে গুগল ব্যবহার করে আবার তথ্য নেওয়া যায় কিভাবে। এটার সাথে একটু পরিচিত হই, এরপরে আপডেটেড জিনিসটা নিয়ে জানবো। সাপোজ আমি বেশি দূর যেতে চাই না, শুধুমাত্র আশরাফুল আলিম নামে যে ব্যক্তিটা আছে তাকে নিয়ে খুঁজতে চাই, সিম্পল গুগলে সার্চ করলেও দেখি আমার আইডি,
আমার ইনস্টাগ্রামে আইডি অনেক আগে খুলেছিলাম, তারপর আর ব্যবহার করিনি। লগ ইন যাচ্ছে, মেবি শো করবে না। যাই হোক, লিঙ্কডইনটাতে অনেক বেশি ফলোয়ার, এর জন্য এটা একদম উপরে দেখাচ্ছে। ওকে, যাক, অনেক অনেক ইনফরমেশন আমার এখানে শো করছে, আমার রিলেটেড ইনফরমেশন শো করছে। শুধু আশরাফুল লিখলে বাংলাদেশে ক্রিকেটার আশরাফুলের ইনফরমেশন আসছে, এবং এখানে রেজাল্ট আরো বেশি। নর্মাল সার্চ দিলাম, আমি আরেকটু স্পেসিফাই করে দিতে পারি না যে আসলে আমি সব জায়গাতে আশরাফুল আলিম খুঁজতে চাচ্ছি না। তো কথা হলো, আহ, বাংলাদেশের কোনো ডোমেইনে থাকা কোনো সাইটে, বা আর একটু সহজ বলি তারপর কঠিন এক্সাম্পলটাতে চাই, মনে করেন ই শিখনের ওয়েবসাইটে কোথাও আশরাফুল আলিম উল্লেখ আছে কিনা সেটা খুঁজতে চাই। কোনো সাইট স্পেসিফিক করে আমি সার্চ করতে পারি কিভাবে? আমি কিওয়ার্ডটা লিখেছি, এরপর একটা ওয়ার্ড যুক্ত করে দিলাম, সাইট। এটারও চিট শিট আছে, আমি শেয়ার করব, নো টেনশন। এগুলো মুখস্থ রাখার কিছু নেই, সহজ জিনিস। তো যেটা হচ্ছে আমার, এই যে জিনিসটা লিখলাম সাইট, এরপরে আমি টার্গেট লিখে দিই ishikon.com। কি হচ্ছে, এটাকে বলছে ডর্কস। গুগলের সার্চ ইঞ্জিনে নিজস্ব এরকম কিছু টার্মিনোলজিস বা ওয়ার্ড আছে, দিয়ে আমি কি করতে পারি যে আমার সব রেজাল্ট দরকার নেই। আমি যখন এর আগে নর্মালি আশরাফুল আলিম লিখে সার্চ করছিলাম, 90,000 রেজাল্ট আসছিল। আর আমি যদি ishikon.com যুক্ত দেই, তাহলে কি হচ্ছে, মাত্র 670টা রেজাল্ট দেখাচ্ছে। ওকে, কি হচ্ছে, আমি দেখুন ফিল্টার করে নিয়ে আসতে পারলাম যে আমার সব 90,000 রেজাল্ট তো আমার দরকার নেই। আমি চাই যে এই লোকটা এই শিখনের সাথে সামহাও কানেক্টেড আছে কিনা, এই রিলেটেড কোন একটা কিছু তথ্য খুঁজে পেতে। এখানে একটা ছবি দেখা যাচ্ছে, এটা আমার অনেক আগের ছবি। এই শিখন বলেছিল নতুন ছবি দেওয়ার জন্য, আমি অলসতা করে আর কখনো আপলোডই করিনি ছবি। যাই হোক, এখানে এই রিলেটেড তথ্য দেখাচ্ছে। আচ্ছা, শুধু কি মানুষই খোঁজা যায়, ওয়েবসাইট খোঁজা যায় না? যায়। আচ্ছা, আমি ishikon.com না, star.com.bd আমি ব্যাখ্যা করছি। স্টার দেওয়াতে কি হচ্ছে, আমি কিন্তু এবার ই শিখন উল্লেখ করিনি। স্টার দেওয়ার মানে হচ্ছে, আমরা যে প্রোগ্রামিং পড়ে এসেছিলাম না, প্রোগ্রামিং কি দেখেছিলাম, স্টার মানে হচ্ছে অল বোঝায়। এখানে স্টার দেওয়াতে কি হচ্ছে, .com.bd আগে যেই নামের সাইটই থাকুক, সব সাইট থেকে সে আশরাফুল আলিম লেখা সার্চ করবে। এখন কিন্তু আমি এই শিখন মেনশনই করি। তো এই শিখনের না ডোমেইন নামে .com.bd আছে, এবং সেখানে আশরাফুল আলিম শব্দটা আছে। কি করছে, ওইটা আমাকে খুঁজে এনে দেখাচ্ছে। ওকে, শুধু কি আশরাফুল আলিমই পাওয়া যাবে? অ্যাডমিন লিখে সার্চ দিই, অনেকগুলো ওয়েবসাইটের যে freshtoday.com অ্যাডমিন লগ ইন পেজ দেখা যাচ্ছে। আমরা কোনগুলোতে পারতপক্ষে প্রবেশ করব না, ঠিক আছে, কারণ আমাদের এখানে তাদেরকে হ্যাক করার কোনো অনুমতি নেই। হুম, আমরা যদি একটু এভাবে উল্লেখ করে দিই, ইউআরএল। ইউআরএল কোনটা, এই যে উপরে লিঙ্ক দেখছি না, এটাকে বলছে ইউআরএল। আমি স্পেসিফাই করে দিচ্ছি যে এই ইউআরএলটা, এই যে লিঙ্কটা, একটা সাইটে যে লিঙ্ক থাকে, স্ট্রিট ফার্স্টে যাই, আমি তাদেরকে হ্যাক করার কোনো উদ্দেশ্যে এখানে যাইনি, শুধুমাত্র এক্সাম্পল দেখানোর জন্য যে এই যে লিঙ্কটা না, এই ইউআরএল এর ভিতরে আমি চাচ্ছি যে আরো কিছু শব্দ বা ওয়ার্ড স্পেসিফাই করে দিতে, যে এই রিলেটেড কিছু পাওয়া যায় কিনা। সাপোজ আমি ব্যাক লিখে দিলাম, ব্যাক হচ্ছে ব্যাকআপ ফাইল। অনেকে কি করে, পাসওয়ার্ড বিপণি.com.bd কি বলছে, পাসওয়ার্ডের ব্যাকআপ ট্যাকআপ ফাইল সার্ভারে রেখে দেয়। আমি একটা ওয়ার্ড লিখেছি, ব্যাক। তো এই রিলেটেড যদি কোনো ব্যাকআপ ফাইল টাইল কিছু থাকে, আর শো করবে এটা অন্য একটা সাইটে নিয়ে যাচ্ছে।
যাই হোক, ইন ইউআরএল অনেক অন্য অনেক কিছুই থাকতে পারে। হুম, আমি ইন ইউআরএল .php লিখে দিলাম। এভাবে বাংলাদেশে যে সকল সাইটের অ্যাডমিন প্যানেল আছে এবং পিএইচপি তে লেখা সেগুলো আমার এখানে শো করতে থাকবে। ওকে, তবে ও দেখুন গুগলের রেজাল্ট কিন্তু পাল্টেছে। আগে কি হতো, এভাবে দিলে আমার পিএইচপি রিলেটেড যে সকল সাইট আছে এগুলো আসতো, কিন্তু এখন freelancer.com বেশি দেখাচ্ছে। আমি একটু আগে বলছিলাম না যে ওদের এই মানুষজন ম্যালিশিয়াস কাজে ব্যবহার করে দেখে এটাকে পাল্টে দিয়েছে। এটা দেখা যায় 403 ফরবিডেন। যাই হোক, অ্যাক্সেস নেই, আমরা তো ঢুকতে পারবো না, কিন্তু লগ ইন প্যানেলটা এখানে দেখা যাচ্ছে। ফাইডার অ্যাডমিন লগ ইন কি করেছে, এটা একটা লগ ইন প্যানেল। তো আমাকে কষ্ট করে তার নেটওয়ার্ক স্ক্যান টেস্ক্যান কিচ্ছু করার দরকার নেই, আমি তো আগেই তার একটা অ্যাডমিন প্যানেল খুঁজে পেয়েছি, এই জায়গায় পাসওয়ার্ড অ্যাটাক করতে পারি, অথবা আরো খুঁজলে হয়তো দেখা যাবে কোথাও এই, কিন্তু বাংলাদেশি সাইট, আমরা কোনো আক্রমণ করব না। ওকে, আমাদের এখানে আক্রমণ করার কোনো অনুমতি নেই। যাই হোক, যেটা বলছিলাম, তো আমি একটা প্যানেল খুঁজে পেয়েছি, এখানে পাসওয়ার্ড রিলেটেড কোনো আক্রমণ দিয়ে সরাসরি আমি তাদের এই অ্যাডমিন প্যানেলে ঢুকে যেতে পারি। অনেক সময় পসিবিলিটিস থাকে যে কমন ক্রেডেনশিয়াল দিয়ে রেখেছে। আচ্ছা, তো বললো না, আমি ভুল দিলাম না রাইট দিলাম, কিছু বলছে না। যাই হোক, বিভিন্ন আক্রমণ করা যেতে পারে। আমরা আরো যদি কিছু বুঝতে চাই যে ডব্লিউপি অ্যাডমিন, ওয়ার্ডপ্রেস কোনো সাইট বা কিছু আছে কিনা, গুগলের কাহিনী আছে, বেশি বেশি গুগল ডক্স ট্রাই করলে ও একটু পরে আপনাকে মানুষ বলেই আর গণ্য করতে চাবে না, তখন খুব খারাপ লাগে যে আমি একটা মানুষ, জলজান্ত মানুষ বসে আছি, সে বিশ্বাসই করতে পারছে না যে আমি মানুষ, এজন্য বারবার রোবট ভেরিফিকেশন চাইতে থাকবে। এরকম খালি ফ্রিল্যান্সারের সাইট বেশি দেখাচ্ছে। এটা একটা অ্যাডমি কি বলে ওয়ার্ডপ্রেস সাইট সম্ভবত, পেজ নট ফাউন্ড, এই অংশটা কেটে দিলে বা এখানেও কোনো তথ্য থাকতে পারে। কি ফাল্গুন সেল দিচ্ছে দেখি। আচ্ছা, আমাদের লগ ইন পেজটা পাচ্ছে না, হয়তো কিছু পাল্টেছে। এখানে একটা মিউজিক পয়েন্ট একটা সাইট আছে, প্রথমে এটা ওয়ার্ডপ্রেসের সাইট, ওয়ার্ডপ্রেসের লগ ইন প্যানেল এখানে শো করছে। এখানে অনেক সময় কি করে, অনেক মানুষজন এরকম কমন ক্রেডেনশিয়াল রেখেই দেয়। জাস্ট একটা র্যান্ডমলি ট্রাই দিলাম। আচ্ছা, এবং মানে মানুষে কি বলবো, কত দিকে দুর্বলতা যে তাদের অ্যাডমিন নামে কোনো ইউজার নেই, এটাও বলে দিচ্ছে। মানে আমাকে হাতে ধরে শিখিয়ে দিচ্ছে যে দেখো ভাই, এই নামের নেই, তুমি অন্য নাম ট্রাই করো, হিন্ট দিয়ে দিচ্ছে। হুম, যাই হোক, জেটপ্যাক হ্যাজ লকড ইউর সাইটস লগ ইন পেজ। যদি অ্যাডমিন নামে ট্রাই করেছি, হয়তো তারা আহ, ছোটখাটো কোনো সিকিউরিটি প্লাগ ইন হয়তো দিয়ে রেখেছে, জেটপ্যাকটা ভালো রেপুটেশন আছে, সে একটু প্রোটেকশন দিচ্ছে। যাই হোক, ওয়ার্ডপ্রেস সাইট খুঁজে পাওয়া গেলে এখানে আরো, আমরা যখন ওয়েব হ্যাকিং এর ক্লাসগুলো করব তখন দেখবো যে এখানে শুধু লগ ইনই না, আরো বিভিন্ন উইকনেস থাকতে পারে, সেগুলো তো আমরা হিট করতে পারি, চেষ্টা করতে পারি। যাই হোক, তো বোঝা যাচ্ছে যে আমরা গুগলে নর্মাল সার্চ করে কিন্তু এত তথ্য আসে না, কিন্তু আমি স্পেসিফিক কিছু ডর্ক ব্যবহার করে, এছাড়া আরো ডর্ক আছে, যাচ্ছি সে আলোচনায়। আমি যদি ইউআরএল পিএইচপি না দিয়ে ফাইল টাইপ করে দিই এক্সএলএক্স, এক্সেল ফাইলের এক্সটেনশন কি হয়, এক্সএলএসএক্স না? কেউ একজন একটু রেসপন্স করুন। ভাই এক্সএলএস এক্সএলএসএম এরপর এক্সএলএসএক্সও হয়। এটা ঠিক আছে তো নাকি? হ্যাঁ এটা ঠিক আছে। ওকে,
ওরে বাবা, ব্যাংকের কি সব অ্যাডমিন রিলেটেড এক্সেল ফাইল ওপেন হয়ে আছে। আমরা কিন্তু যাব না, ঠিক আছে? কাইন্ডলি কেউ এগুলোতে হিট করার দরকার নেই। এটা কি দিলাম, যে আমরা চাইলে ফাইল টাইপ খুঁজে বের করতে পারি, নির্দিষ্ট ফাইলের রেজাল্ট আমাকে সরাসরি শো করবে। এক্সেল ফাইলটা কমন, অনেকেই ব্যবহার করে। বিভিন্ন পাসওয়ার্ড ব্যাকআপ ফাইল বা এগুলোর জন্য আমরা খুঁজতে পারি যে সিএসভি ফাইল আছে কিনা কোথাও। না, সিএসভি জাতীয় তেমন কিছু নেই। পিডিএফ ফাইল অনেক পাওয়া যাবে। ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটরের কিছু একটা পিডিএফ ফাইল, এবং অনেকে কি করে এই জায়গাতে তাদের পাসওয়ার্ড পলিসি টলিসি অনেক ইন্টারনাল হাবি জাবি জিনিসপত্র লিখে রাখে। ওকে, মানে সিম্পল হ্যাকারের কোনো অ্যাডভান্স টুলস দিয়ে কোনো আক্রমণের দরকারই তো নেই, আছে? যাবে গুগলে কয়েকটা সার্চ করেই কত রকমের তথ্য বের করা যেতে পারে। ওকে, তো এখানেই কি সীমিত? না, আরো আছে। আমি যদি গুগল ডটস সার্চ দিই, আমি র্যান্ডমলি একটা ওপেন করলাম। যেখানে বিভিন্ন রকমের ডক্স এর এক্সাম্পল দিয়ে দিয়ে এখানে রাখা আছে। সাইট দিলে কি কাজ করবে, ফাইল টাইপ দিলে কি হবে, ডিফাইন স্টক, অনলাইনে আরো অনেক চিট শিট আছে, এটাও দেখতে পারেন। ওকে, যে কোনো একটা চিট শিট ফলো করতে পারেন। কি হচ্ছে এখানে, এরকম আরো বিভিন্ন ডর্কস এর কালেকশন দেয়া। ওকে, কিছু টুলস আছে আমাদের এই কাজগুলো অটোমেট করে দেওয়ার জন্য, কিন্তু ওগুলো খুব বেশি এফেক্টিভ হয় না রিয়েল লাইফে কাজের জন্য। কারণ টুলসে কি হচ্ছে, নির্দিষ্ট কিছু প্যাটার্ন লেখা, ওই রিলেটেড সে সার্চ গণহারে করে যাবে, কিন্তু আমি নির্দিষ্ট প্যাটার্ন খুঁজতে চাচ্ছি না। আমি চাচ্ছি অ্যাডমিন নাম রিলেটেড বাংলাদেশি সাইটের পিডিএফ ফাইল আছে কিনা, আমি নিজের মতো একটা মডিফাইড কিছু চাচ্ছি। ওই জায়গাগুলোতে অটোমেটিক টুলস আসলে খুব বেশি এফেক্টিভ হয় না। এই যে আমরা কনসেপ্টটা বুঝে গেলাম, নিজেদের মতো আমরা ম্যানুয়ালি কাজটা করতে পারবো। চিট শিট আছে, শুধু কি তাই, আরো আছে। জিএইচডিবি বলে এটাকে, গুগল হ্যাকিং ডাটাবেস। এখানে যেটা হয়, এই সাইটটার সাথে আমরা আবারও আসবো, আবারও পরিচিত হব। আমরা আজকে পরিচিত হচ্ছে গুগল হ্যাকিং ডাটাবেস নিয়ে। এই যে ডর্কস গুলো লিখলাম না, অন্যান্য সিকিউরিটি রিসার্চাররা এরকম বিভিন্ন ডর্কস কম্বিনেশন ট্রাই করে। ট্রাই করার পরে দেখে যে কিছু ডর্কস খুব ভালো কাজ করছে, অনেক ইনফরমেশন দেখাতে পারছে। সেটা কি করে তারা, কিছু মানুষ সেগুলো পাবলিকলি আমাদের জন্য শেয়ার করে দেয়। এই সাইটটা হচ্ছে এরকম ডর্কস এর একটা কালেকশন। এই যে সাইটটাতে আসলে দেখুন, 2024 সালে লাস্ট এটা অ্যাড করেছে। আমি কি বলে, এখানে অনেক ধরনের ফিল্টার আছে। আমি ক্যাটাগরিতে যদি যাই, ফাইল কন্টেইনিং, ফাইলস কন্টেইনিং পাসওয়ার্ড, এরকম কি কি ডক্স আছে। এখানে একটা ডক্স হচ্ছে ইনটাইটেল ইন্ডেক্স অফ এইচটিটি পাসওয়ার্ড। আমরা যদি এটা ট্রাই করি, এখানে ক্লিক করলে আরো ডিটেইলস শো করবে। এটা জাস্ট কপি করে নিয়ে আসলাম, ফাইল টাইপটা কেটে দিই। এটা কেন এক্সাম্পলটা দেখাচ্ছি, যে এখানে যে যতটুকু দেয়া আছে, কিছু মানুষ আছে নতুন কিছু চিন্তা করতে চায় না, তা তাদের জন্য দেখানো। যে শুধু যে এইখানেই আপনি সীমাবদ্ধ তা কিন্তু না, কিন্তু একটা আইডিয়া পাচ্ছেন যে এইভাবে লেখা যায়। এর সাথে আমার কনসেপ্ট অ্যাড করে আমি কি এখানে একটা এরকম নতুন বানাতে পারি না ডক্স, অ্যাডমিন খুঁজবে, অথবা অ্যাডমিন কেটে দেই। আর
ফাইল টাইপ কেটে দিলাম, অ্যাডমিন কেটে দিলাম। বাংলাদেশি কোনো সাইটের এরকম আছে কিনা, বাংলাদেশের সাইটে সে পাচ্ছে না। ইন্ডিয়ার কি এরকম নাকি টপ লেভেল ডোমেইন? না, ইন্ডিয়ারও পাচ্ছে না, এইটার অ্যাকচুয়ালি নেই, অথবা গুগল আমাদের এই ধরনের সাইট গুলোকে সে ক্যাচ করছে না। ওকে, ইস্যু আছে, ওদেরও লিগাল অনেক পলিসি বা এগুলোর ভিতর দিয়ে যেতে হয়। যাই হোক, আমরা এগুলোকে নিজেদের মতো আরো মডিফাই করতে পারি, মডিফাই করে সার্চ করতে পারি। vulnerable ফাইলস যদি দেখি কি আছে, 23 সালে একটা এরকম শো করছিল, অল ইন টেক্সট। এটা আমাদের .com.bd থাকুক, আমরা বাকি অংশটা পাল্টে দিই। কি করবে, ও আমাদের ওয়ার্ডপ্রেস সাইটের এপিআই কোনো ফাইল কিছু থাকলে শো করবে না, সেটাও পাচ্ছে না, বিডি অংশটাই কেটে দেই। হ্যাঁ, এখন কিছু সাইট দেখতে পাওয়া যাচ্ছে। ওকে, ক্লিক ডিমেনশন আছে, চমৎকার। ইন পয়েন্টে মানে পুরো লিস্ট টিস্ট এই জায়গায় রয়ে গিয়েছে। ওকে, শুধু ডব্লিউপি ইনক্লুডসে কিছু পাওয়া যাবে। হ্যাঁ, তার ওয়েবের পিএইচপি ফাইল টাইল সবই দেখি ওপেন, এখানে হয়তো কিছু শো করছে না, এপিআই দিয়ে হিট করলে হয়তো আরো কিছু দেখাতে পারে, বা হয়তো কোনো ফাইলে তো খুঁজে পেলেও আমরা পেতে পারি। কিন্তু উইকনেসটা কি এখানে, এই ওয়েবের ব্যাক এন্ডের ফাইল হোল্ডার এগুলো বাইরে থেকে কেন অ্যাক্সেস করা যাবে, ওয়াই, তাই না? কিন্তু ওরা বাইরে থেকে অ্যাক্সেসিবল। এটা কিভাবে খুঁজে পেলাম, এই এই ডক্সটা ব্যবহার করে। ওকে, সো এখানে এরকম বিভিন্ন ডর্কস এর কালেকশন আছে। আমাদের কাজের সময় আমরা এখান থেকে আইডিয়া নিয়ে নিজেদের মতো মডিফাই করে কি করতে পারি, ডর্কস ট্রাই করতে পারি। এটা একটা ভালো সোর্স ওএস ইন্টের জন্য, গুগল ডক্স। আচ্ছা, তো গুগল ডক্সটাই কি একমাত্র সমাধান? না, আরো আছে। ও ভালো কথা, আরেকটা জিনিস, হয়তো আপনারা কেউ কেউ জিনিসটা অলরেডি লক্ষ্য করেছেন বা ব্যবহার করেছেন। গুগলের সার্চ ইঞ্জিনের সাথে সার্চ বাই ইমেজ একটা অপশন কিন্তু আছে। সাপোজ আমি কোথাও ঘুরতে গিয়েছি, হ্যাঁ, আমি নতুন একটা কেমন বলি, দুবাই ট্যুর লিখে যদি সার্চ করি, কেউ একজন বন্ধু মনে করুন গিয়ে এই জায়গায় একটা সেলফি তুলে আপনাকে দিয়েছে, বা এই মানুষটাই যদি আমি খুঁজি, এখন তো আমি গুগলে সার্চ দিলাম, তাই এর নাম জানি যে দুবাই। সাপোজ আপনি কোন একটা ছবি পেয়েছেন, বাট আপনি জানেন না এটা কি জিনিস, কোথাকার ইনফরমেশন, এই সিনারিও গুলোতে গুগলে ছবি ধরে সার্চ করতে পারেন। ওকে, যেটা হয় ও মেশিন লার্নিং ব্যবহার করে এই ছবি অ্যানালাইসিস করতে পারে, ছবির অবজেক্ট টেক্সট সব ধরতে পারে। মোবাইলেও গুগল লেন্স অ্যাপ্লিকেশনটা থাকলে এটা করা যায়। ওকে, এবং এই রিলেটেড ইনফরমেশন আপনাকে শো করবে। এইখানে আমার প্যারোটের ভিতরে এই গুগলের এই অংশগুলো কেমন দেখেছেন, মানে পিক্সেলটা কেমন নষ্ট হয়ে যায়, এখানে শো করছে না। এটা আপনার মেইন আমাদের উইন্ডোজ বা কালি বা প্যারোটে যদি কাজ করে করলো, তো আমার এখানে আমার প্যারোটের অসুবিধার জন্য এই জিনিসটা নষ্ট হয়ে যায়, এখানে শো করে না। ঠিক আছে, আপনাদের কি করবে, এখানে ছবিটা শো করবে যেই অংশটা আপনি খুঁজতে চাচ্ছেন। মনে করুন এই ছবিটা এই বিল্ডিং এর উপরে
মাউসে ক্লিক করলে আপনাকে এটার ডিটেইলস বা এই রিলেটেড ইনফরমেশন গুলো আপনাকে দেখাতে থাকবে। ওকে, ইমেজ সার্চের থ্রুতে আমরা তথ্য পেতে পারি। এবং একটু আগে বলছিলাম যে গুগলের সীমাবদ্ধতা তারা তৈরি করছে অনেক জায়গাতে, যে অনেক কিছু তারা স্ক্র্যাপিং বা এগুলো বন্ধ করে দিচ্ছে, রেজাল্ট সেভাবে আসে না। এই জায়গাটাতে এখন ভালো কাজ করছে আমাদের বিং, যে বিং যে ব্রাউজারটা আছে, ও অনেক ডাটা ক্যাচ করতে পারে এবং ওর থ্রুতে সার্চ করলে কি সবাই যে সব ডগ সাপোর্ট করবে এমন না। তো বিং এর থ্রুতেও যদি আমরা ট্রাই করি, উম, এখানে রেজাল্ট আসছে না, যাই হোক, মেবি অন্য কোনো ডটসে কোনো তথ্য আসতে পারে। যেটা বোঝানোর উদ্দেশ্য, গুগলে নর্মাল সার্চ করলে যদি ডাটা না আসে, আমরা বিং সার্চ ইঞ্জিনটা এখানে ব্যবহার করতে পারি। ওকে, অ্যাডমিন কম ডট বিডি, কোনো ডটস ছাড়া যদি ট্রাই করি, অনেকগুলো সাইটের অ্যাডমিন শো করছে। যাই হোক, আমরা অল্টারনেটিভ হিসেবে বিং এর সাহায্য নিতে পারি। গুগল সার্চের উপরে এখন আর পুরোপুরি নির্ভর করা যাচ্ছে না বা যায় না। তাদের রেজাল্ট এলোমেলো, সংকুচিত হতে পারে বা হবে। ওকে, আচ্ছা, সোশ্যাল মিডিয়াতে আমরা কিভাবে মানুষজনকে খুঁজে পাবো? সোশ্যাল মিডিয়াগুলোর ক্ষেত্রে সবচেয়ে বেটার সাজেশন হচ্ছে, আচ্ছা, একটা সাইট আছে, এই এই ধরনের সাইট আছে থার্ড পার্টি, মানুষের ডাটা নিজেরাই স্ক্র্যাপ করতে থাকে, সার্চ ইঞ্জিনের মতো কাজ করতে থাকে। উম, প্রায় সময় যেটা হয়, সাইটগুলো পাল্টায়, বা আমি হয়তো আজকে ক্লাসে দেখাচ্ছি, আপনি প্র্যাকটিস করতে গেলেন, সাইট নেই, অথবা তারা ফ্রি থেকে পেইড মডেলে চলে গিয়েছে। এরকম হয়, মানে এই সাইটগুলোর ক্ষেত্রে এরকম ট্রানজিশন দেখা যায়। আমি নট শিওর যে আমি সোশ্যাল মেনশন যেটা ব্যবহার করেছি এটাই সেটা কিনা, বা আদৌ তারা ফ্রি আছে কিনা। এবং তারা ডিজাইনও পাল্টে ফেলেছে। এই সাইট, মানে আমি যেটা খুঁজতে চাচ্ছি তাকে পেলে যেটা সুবিধা হবে, যেমন আমি যদি সার্চ দিই যে আশরাফুল নামের কোথাও কেউ কিছু শো করেছে বা কোথাও মেনশন করেছে কিনা, ও কি করবে, অনেকগুলো সোশ্যাল মিডিয়াতে স্ক্র্যাপ করবে, ওর কাছে আগে অনেক ডাটা আছে অলরেডি, সেটার থ্রুতে 12টা সোর্স থেকে সে সার্চ করছে কোথাও আশরাফুল হ্যাশট্যাগ বা এরকম কিছু আছে কিনা, থাকলে এটার রেজাল্ট আমাকে এখানে এনে দেখাবে। সোশ্যাল মিডিয়াতে নির্দিষ্ট কোনো ট্রেন্ড বা কিছু খুঁজে পেতে ও বেশ হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করে। আচ্ছা, ও আসতে থাকুক, তত সময় আমরা আরেকটা জায়গা থেকে ঘুরে আসি। টাইনি আই বা টিন আই, যাই হোক যেটা স্পেলিং করেন, এটা আরেকটা সাইট আছে, হচ্ছে ইমেজ সার্চের জন্য আরেকটা ভালো সাইট গুগলের পাশাপাশি। এখানে এটা দেই, বা আপনার নিজের ছবি দিয়ে ট্রাই করতে পারেন তার সাথে মিলে যায় কি, এগুলো শো করবে। আগে আপলোড হলো মেবি,
স্লো হচ্ছে, 0 ম্যাচেস, 66 মিলিয়ন ছবি খুঁজে ফেলেছে। এখানে সেলফি জাতীয় দিলে বা ফেস দেখা যায় এরকম দিলে বেটার হয়, তো এগুলো ভালো খুঁজে বের করতে পারে। আমার প্যারোটে এরকম কোনো ছবি টবি নেই, থাকলে দেখাতে পারতাম। যাই হোক, ট্রাই করে দেখতে পারেন বাসায় নিজেদের ছবি টবি দিয়ে। আমার এখানে কোনো পিকচার নেই, আমি ছবি তুলেই কম, দেখেন না আমার ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম সব জায়গায় একটাই ছবি দেয়া। হ্যাঁ, ছবি তোলাই হয় না, তুলতেও পারি না ভালো ছবি। ওকে, আরো আরো সাইট আছে। টাইনি আই গেল, সোশ্যাল মেনশন কিছু পেয়েছে। হ্যাঁ, এখানে এনিমেলস ফ্রম দ্য স্ট্রিটস, আশরাফুল আরেফিন, ম্যাড বাংলা মিউজিক, সেখানেও আশরাফুল হয়তো কোথাও মেনশন করেছে, মানে যতগুলো জায়গায় আশরাফুল, হ্যাশট্যাগ আশরাফুল পেয়েছে সবগুলো সে স্ক্র্যাপ করে এনেছে। আশরাফুল করিম হিমেল, হুম, উনি মেবি মডেল টডেল কিছু হবে মনে হয়, I don't know. যাই হোক, তো ওনার খুব পপুলারিটি বা মেনশন অনেক বেশি থাকাতে এটার তথ্য দেখাচ্ছে। ওকে, আমরা এখানে অন্য হ্যাশট্যাগ বা এগুলো সার্চ করতে পারি। আচ্ছা, সোশ্যাল মেনশন দিয়ে আমরা সোশ্যাল মিডিয়াতে নির্দিষ্ট কিছু খুঁজতে পারি। এরপর খুব খুব ইন্টারেস্টিং আরেকটা সাইট দেখাবো, হ্যাভ আই বিন ফাউন্ড। এই সাইটটা মূলত আপনার অ্যাকচুয়াল ইউজার নেম, পাসওয়ার্ড এগুলো কিছু লিক করবে না, তবে অন্যান্য হ্যাকিং এর ঘটনায় কোথাও আপনার ইমেল অ্যাড্রেসটা ব্রিচ হয়েছে কিনা, পাসওয়ার্ড লিক হয়েছে কিনা এটার একটা অ্যালার্ট দিবে। হুম, এখানে যাই, খুব সিম্পল, আমি শিখনের মেলটা দিই, ethics.শিখন, যদি সার্চ করি, ও নো, একটা ডাটা ব্রিচে আমার এই ইমেলের পাসওয়ার্ডটা পাবলিশ হয়ে গেছে। কোথায়? নাজ এপিআই, 100 GB স্টিলার লক্স, এখানে অ্যাকচুয়াল ইউজার নেম পাসওয়ার্ডটা এখানে শো করে না, লিগাল রিজনে এটা করে না, ওটা হাইড করে দেয়, কিন্তু এটা রিলেটেড যে নিউজ বা ব্লগ পোস্ট আছে সেটা আমাদের শো করে। আমরা যদি এখানে যাই, এখান থেকে আইডিয়া পেতে পারি যে কোন জায়গায় লিক করেছে বা কোন ফোরাম অথবা কি নামে লিক করেছে, এই রিলেটেড তথ্য পেতে পারি, সেইখানে ফার্দার সার্চ করতে পারি যে আর কোথাও। হ্যাঁ, এই যে এই ফোরামটাকে আমি চিনি, হ্যাকারদের একটা ফোরাম। ওকে, এখানে আরো বিস্তারিত বলেছে কোথায় কি কিভাবে আছে মানুষের। দেখুন, যেখানে ডাটাটা লিক হয়েছে না, ওখানে কিভাবে মানুষের সব ডাটা লিক করা, ফোন নাম্বার, সিটি, লোকেশন টোকেশন সবকিছু লিক করা, এবং হ্যাঁ, পাসওয়ার্ডও শো করবে। ওকে, এখানে কিন্তু এক্সাক্ট সব বর্ণনা দেয়া নেই, হাইড করা আছে, যে একটা ইন্ডিকেশন পাওয়া যাচ্ছে, এবং ফার্দার ইনভেস্টিগেশন করলে এখান থেকে আরো তথ্য পাওয়া যেতে পারে। ওকে, এটা একটা ওয়ে গেল, আরো ওয়ে আছে, আমি আরো কি কি উপায়, আরো কি কি তথ্য খুঁজতে পারি। আমি কয়েকটা ট্যাব কেটে দেই। আচ্ছা, আরেকটা যেটা আমরা দেখবো আজকে লাস্ট টপিক, সেটা হচ্ছে শোডান। আমি একটু লগ ইন করে এরপরে স্ক্রিনটা শেয়ার দিই। শোডানের বৈশিষ্ট্য হলো লগ ইন না থাকলে আপনাকে কিছু দেখতেই দিবে না, আবার লগ ইনের পরেও যেটা হয়, ফ্রি অ্যাকাউন্টে রেস্ট্রিকশন থাকে। কতগুলো এমনিতে গুগলের সার্চ ইঞ্জিনে তো আমাদের কোনো রেস্ট্রিকশন নেই, যত ইচ্ছা আমি সার্চ করতে পারি, যা ইচ্ছা করতে পারি, কিন্তু শোডানে রেস্ট্রিকশন আছে।
ফ্রি অ্যাকাউন্টে নির্দিষ্ট পরিমাণ কুয়েরি করতে পারবেন, এর বেশি পারবেন না। লগ ইন হচ্ছে, লগ ইন হলেই আমি স্ক্রিনটা শেয়ার দিচ্ছি। স্যার তার আগে বলুন জয় সাহেবের প্রোফাইল পিকচারটা দেখেছেন কিনা? হ্যাঁ দেখছি। ডোনাল্ড ট্রাম্প। হ্যাঁ বলুন। স্যার যে টিন আই যে সফটওয়্যারটা ওয়েবসাইটটা ওটা চেক করলাম, আমার কিছু ক্লায়েন্টের লিঙ্কডইন প্রোফাইল, ফেসবুক প্রোফাইল, হেডশট ওই জাতীয় দেওয়া, অর্থাৎ 100% অ্যাকুরেট। বাট টিন আই দেখাচ্ছে না এই ধরনের কোনো মানুষের কোনো ডাটা নাই। এমনকি তারা সোশ্যাল মিডিয়াতে অনেক অ্যাক্টিভ, ডেইলি পিকচার সাথে বিভিন্ন রকম ট্যুর, অফিসের কলিগদের সাথে, তারপরও তো টিনে খুঁজে পায় না। হতেই পারে, হতেই পারে, কারণ এগুলো থার্ড পার্টি সাইট, এবং তারা অ্যাকচুয়ালি কিভাবে রেজাল্ট দিচ্ছে, তারা যেই পরিমাণ ডাটা স্ক্র্যাপ করেছে, আগে থেকে ডাটা আছে, তার উপর বেস করে একটা রেজাল্ট দেয়। তো হতেই পারে তার ডাটা বেজে এই রিলেটেড কোনো ইন্ডিকেশন নেই, অথবা সে বুঝে উঠতে পারছে না। হতেই পারে, এই জন্যই তো মাল্টিপল ওয়েতে বিভিন্ন জায়গাতে বিভিন্ন তথ্য আমাদের খোঁজার চেষ্টা করতে হয়। জি স্যার, গুগল লেন্স থাকলে পাওয়া যাচ্ছে সবগুলোই। হ্যাঁ হ্যাঁ, সোশ্যাল মিডিয়া গুলো উল্লেখ করে দিচ্ছে যে হ্যাঁ, এই পোস্ট গুলো আছে। বিংয়েও ট্রাই করতে পারেন, বিংয়েও সার্চ করা যায় ইমেজ দিয়ে। জি স্যার। ওকে, আমরা চলে আসি আমাদের সোডানের পাতায়। আচ্ছা, যেটা হয়, সোডানের প্রাইজিংটা নিয়ে আগে বলি, কারণ বাসায় প্র্যাকটিস করতে গিয়ে অনেকে আটকে আটকে যায়। তখন মানে বুঝে উঠতে পারে না ঘটনা কিংবা রেজাল্ট দেখাচ্ছে না কেন। ওদের প্রাইজিং এরকম প্ল্যান আছে, এক এক প্ল্যানে কি পরিমাণ রিকোয়েস্ট আপনাকে করতে দিবে তার একটা ইন্ডিকেশন দেওয়া আছে। ওকে, আচ্ছা, ফ্রিতে 15-20 টাকা কত জানি এরকম সার্চ করতে দেয়, বেশি করতে দেয় না। তো সোডানটা কেন আসলো, দরকার কি সোডানটা আমাদের? লগ আউট করে দিল কেন? ওয়েট, আমরা গুগলে যে ছিলাম, গুগল আমাদের ইন্টারনেট রিলেটেড, ওয়েবসাইট রিলেটেড অনেক ইনফরমেশন খুঁজে বের করতে পারে, কিন্তু ডিভাইস রিলেটেড, নেটওয়ার্ক রিলেটেড ইনফরমেশন কি গুগল আনতে পারে? পারে না। কিছু পারে, যেমন আমরা ডর্কসে যদি কোথাও এরকম কোনো ওয়েব পেজ খুঁজে পাই, সেক্ষেত্রে হয়তো করতে পারে। কোডান এই দিকটাতে স্পেশালাইজড, এজন্য এটাকে অনেকেই হ্যাকারদের সার্চ ইঞ্জিন বলে ডাকে। কিভাবে? আমি এই যে সার্চ ফিল্ডটা এখানে গিয়ে যদি একটা সার্চ দিই, সাপোজ উইন্ডোজ সার্ভার দিই, উইন্ডোজ সার্ভার 2008, খুব পুরনো। এখনো 3,38,000 ডিভাইসে উইন্ডোজ সার্ভার 2008 ব্যবহার হচ্ছে। খুব ভালো কথা। আমি সিটি, এখানেও কিছু ডট সাপোর্ট করে, এটারও চিট শিট আছে, সোডানেরও চিট শিট আছে, যাবো সেটার আলোচনায়। ঢাকা সিটিতে, ওয়াও, এখানে এখনো উইন্ডোজ সার্ভার 2008 ব্যবহার করছে। এখন লেটেস্ট চলে 2022, সম্ভবত 2019 অথবা 2022 লেটেস্ট এডিশন, কিন্তু 2008 ব্যবহার করছে। এখানে আইএসপি দের ইনফরমেশন বেশি থাকে, ওর লগ ইন প্যানেল সহ দেখাচ্ছে। ওকে, আমরা নেটওয়ার্ক, আমরা নেটওয়ার্ক অনেক আইএসপি, ব্র্যাকনেট,
ম্যাগনেটো আইএসপি। তো অনেকেই এখনো উইন্ডোজ 7 উইন্ডোজ সার্ভার 2008 ব্যবহার করছে। শুধু কি এতটুকু তথ্যই দেখায়? যদি এই আইপি অ্যাড্রেসের উপরে ক্লিক করি, ও কিন্তু আইপি অ্যাড্রেস সহ দেখাচ্ছে স্ক্র্যাপ করে। আমরা নেটওয়ার্কিং ক্লাসে পোর্ট দেখেছিলাম না? সেই পোর্টের ইনফরমেশন দেখাচ্ছে, আরো ইনফরমেশন এখানে শো করে। কোন পোর্টে কি সার্ভিস রান হচ্ছে এই রিলেটেড তথ্য আমাদের সেখানে দেখায়। এবং অনেক সময় যে কাজটা করে, কোনো পোর্টে কোনো ভালনারেবিলিটি সে যদি খুঁজে পায়, হ্যাঁ, সেটাও আমাদেরকে সে এখানেই শো করে। মানে সে নিজেই কমন ভালনারেবিলিটি তথ্য শো করতে পারে। এই আরডিপিতে বুঝলে হয়তো এখানে উইকনেস পাওয়া যাবে। HLAGBD ইউজার নেম, ডোমেইন নেম, অনেক কিছু শো করছে। পাসওয়ার্ড অ্যাটাক জাতীয় কাজ করা যেতে পারে। ঠিক আছে, ডিভাইস রিলেটেড অনেক ইনফরমেশন খুঁজে বের করতে পারি। ওপেন ক্যামেরা ট্যামেরা অনেক কিছু বের করতে পারি। আরো যদি আমি খুঁজি, উইন্ডোজ সার্ভার না, ক্যামেরা কোথাও কিছু ওপেন আছে কিনা ঢাকা শহরের, ক্যামেরা শব্দ রিলেটেড, এসকে ভিশন আইপি ক্যামেরা, যাবো নাকি দেখে আসি কি অবস্থা। স্যার এটা কি প্রাইভেট আইপি? হুম, এই আইপিটা কি প্রাইভেট আইপি? না, পাবলিক আইপি 103 না। মার্কেট স্যার, আর 43 মেরেছিল something। কেন, হয়তো লগ ইন করতে বলতে পারে। অনেক সাইট আছে লগ ইন ছাড়াই সিসি ক্যামেরা ট্যামেরা দেখা যায়। হ্যাঁ, এসকে ভিশন তার এইখানে লগ ইন করতে বলছে। তো আমি কোনো আক্রমণ বা এই টাইপের কিছু করব না, কারণ আমার সেই অনুমতি নেই। তবে যেটা করা যেতে পারে, এখানে আক্রমণ করে হয়তো 2020 সালের এডিশন চলছে এসকে ভিশন, অর্থাৎ উইকনেস থাকতে পারে আরো 3-4 বছর আগের সফটওয়্যার সেখানে রান হচ্ছে। এই সফটওয়্যারের উইকনেস থাকতে পারে, এখানে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে ট্রাই করা যেতে পারে। এবার যেটাও হবে, আমি তার সিসি ক্যামেরা আইপি ক্যামেরা কি হচ্ছে দেখতে পাবো। তারা এরকম ওপেন করে রাখবে, আর হ্যাকার ঢুকলে দোষ। আচ্ছা, আর কালকে ওপেন আছে দেখি। ইটস আ নমিনেশন। এইচ হিক ভিশনে কি সব নাকি, আর কি আছে? বাম দিকে হচ্ছে স্ট্যাটিস্টিক্স শো করে, কোনটা কতগুলো আছে, কি পরিমাণের আছে, এটা আমরা শো করতে থাকে। মানে আর কোন ইনফরমেশন নেই। এটাও মনে হয় লগ ইন করতে বলবে। যাই হোক, লগ ইন অ্যাটেম্প নিলে হয়তো আরো আরো কিছু দূর যাওয়া যেতে পারে। নিচে আরো অনেকগুলো সাইট দেখা যাচ্ছে, শুধু ক্যামেরা লিখে সার্চ করেছি তাতেই এগুলো আসছে। আমি আরেকটু স্পেসিফাই করে দিই, আইপি ক্যামেরা খুঁজতে চাচ্ছি। অনেকগুলো আইপি ক্যামেরা পাওয়া যাবে। ডি লিঙ্কের একটা আছে, ওয়েব ক্যাম এইচটিটিপি ইন্টারফেস, গিয়ে আমরা দেখে আসি কি অবস্থা। কারো ওয়েব ক্যাম ওপেন হয়ে গেলে চমৎকার। ম্যাক অ্যাড্রেস ট্যাড্রেস সহ এখানে দেয়া, ভেরি গুড। কিন্তু আমার এখানে লগ ইন করতে বলছে।
আমি একটা র্যান্ডম একটা দিয়েছি অ্যাডমিন আর পাসওয়ার্ড দিয়েছি, পাসওয়ার্ড হয়নি, তবে হলে এখানেও আমরা ক্যামেরা খুঁজে পেতাম। সিটি ঢাকা কেটে দিই, ঢাকার বাইরে কি আছে দেখি তো। ডিলিতে একটা দেখা যাচ্ছে ডিলিং, এখানেও অথরাইজেশন চাবে 401, এখানে এইচটিটিপি রেসপন্সে 401, যাই হোক কিছু অথরাইজেশন প্রোটেক্টেড, কিছু ওপেন, যেটা বোঝানো উদ্দেশ্য যে আমরা ডিভাইস রিলেটেড, নেটওয়ার্ক রিলেটেড বিভিন্ন কুয়েরি করতে পারি। সোডান তার নিজস্ব মেকানিজমে কন্টিনিউয়াসলি ইন্টারনেট থেকে তথ্য নিচ্ছে, ইন্টারনেট নেটওয়ার্ক ডিভাইস রিলেটেড তথ্যগুলো সে তার কাছে জমা রাখছে। ওকে, এবং এই তথ্যগুলো আমরা খুঁজে খুঁজে, আমার টার্গেট হচ্ছে EasyCon.com, তো ওর আইপি অ্যাড্রেস যদি আমি খুঁজে পাই, আইপি ধরে আমি একটা সার্চ করতে পারি, অথবা এই শিখর নাম দিয়ে খুঁজে দেখি যে এই শিখর নামের কিছু আছে কিনা, কোথাও কিছু আছে কিনা। নেটওয়ার্ক হয়তো স্লো করছে, যদি থাকেও দেখা যাচ্ছে যে নো রেজাল্টস, এই শিখর, শুধু এই শিখর নামের কিছু নেই। বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ ব্যাংকেরটাও পারবো না, হ্যাকিং এর ঘটনার পরে ওরা অনেক কিছু প্রোটেকশনের ব্যবস্থা নিয়েছে। রুয়েটের কিছু পাওয়া যাচ্ছে, রুয়েটের কোনো একটা সার্ভারের অ্যাড্রেস পাওয়া যাচ্ছে, মানে পিএইচপি ব্যবহার করছে, মানে উইন্ডোজ রান হচ্ছে, উইন্ডোজ 64, অ্যাপাচি ওয়েব সার্ভার, ওয়েব পেজ, অনেক কিছু শো করছে। ওকে, আচ্ছা, আমরা নেটওয়ার্ক রিলেটেড, ওয়েব রিলেটেড বিভিন্ন টেকনিক নিয়ে দেখলাম। সবগুলো সবসময় কাজ করবে তার কোনো গ্যারান্টি নেই, সবগুলো সবসময় লাগবে তারও কোনো নিশ্চয়তা নেই। বিভিন্ন টেকনিকে অনলাইনে বিভিন্ন রকম সাইট থেকে আমাদের তথ্য ক্যাচ করে দিতে হবে, নো লিমিট। কোনটা দিয়ে যে আমি হ্যাক করতে পারবো উই ডোন্ট নো। সোডানের এইখানে যেটা দেখাচ্ছে এটা দিয়ে দিয়ে হ্যাক করতে পারবো এমন না, হয়তো এখানে আইপি অ্যাড্রেস পাচ্ছে কিন্তু হ্যাক করার কোনো টেকনিক পাচ্ছি না, কিন্তু গুগল ডক্স ব্যবহার করে হয়তো আমি কোনো একটা এই আইপি বা এই ওয়েবের কোনো ব্যাকআপ ফাইল খুঁজে পেয়েছি, সাপোজ। ব্যাকআপ ছাড়াও আরো অনেক টেকনিক আছে, কিছু একটা পেলাম, সেটা দিয়ে হয়তো আমি এক্সপ্লয়েট করতে পারি, উই ডোন্ট নো। যত বেশি সম্ভব তথ্য আমাদেরকে খুঁজে যেতে হবে, ট্রাই করতে হবে। ওকে, এবং পাশাপাশি আরেকটা জিনিস কাজে লাগে, সেটা হচ্ছে ডার্ক ওয়েবের যে ক্লাসটা নিয়েছিলাম, অনেকেই হয়তো বাসায় ট্রাই করেছেন, কেউ হয়তো তেমন ট্রাই করেননি। অনেক সময় ডার্ক ওয়েবের যে সার্চ ইঞ্জিন গুলো আছে, সাপোজ আমি ডোনাল্ড ট্রাম্প নিয়ে খুঁজতে চাচ্ছি, ডার্ক ওয়েবের সার্চ ইঞ্জিন গুলোতে যদি ডোনাল্ড ট্রাম্প লিখে সার্চ করেন বা টার্গেট রিলেটেড সার্চ করেন, সেখান থেকেও বিভিন্ন ফোরাম বা বিভিন্ন জায়গায় ইনফরমেশন পেতে পারেন। সেগুলো ব্যবহার করে অনেকে কি আছে ডার্ক ওয়েবে সকল ক্রেডেনশিয়াল বিক্রি করে দেয়, খুব বেশি দাম না, $10 দিয়ে, $5 দিয়ে আপনি হিউজ অ্যামাউন্টের ডাটা কিনতে পারবেন, এমনও আছে। হুম, তো ওটা, ওগুলোও কিন্তু আমাদের জন্য একটা রিসোর্স, আমাদের জন্য একটা ওয়ে। ঠিক আছে, আমরা ডার্ক ওয়েবে আলোচনা যেহেতু আগে করে এসেছি, আবার ওই অংশে যাওয়ার কোনো দরকার নেই, তবে ওটাও একটা টেকনিক, ওখান থেকেও ইনফরমেশন গ্যাদার করা পসিবল। ওকে, এটা আমাদের প্রথম ক্লাসের আলোচনা, নেটওয়ার্ক এন্ড সিস্টেম হ্যাকিং এ আমরা ইনফরমেশন গ্যাদার করব। ঠিক আছে, আজকের টপিক আমাদের এ পর্যন্তই থাকুক। নেক্সট দিন আমরা ল্যাব সেট আপ নিয়ে ক্লাস করব। ঠিক আছে, আজকে
একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিব ছোট করে, হ্যাঁ? এটা অ্যাসাইনমেন্টটা করে ফেলবেন। আর নেক্সট দিন তো ইনশাআল্লাহ রোজা শুরু হয়ে যাবে 14 তারিখে। তো প্রথম রমজান, না প্রথম না, কয়- তিন রোজা হয়ে যাবে ততদিনে। উম, একটু ক্লাসের আগে কম্পিউটার টম্পিউটার সবকিছু রেডি রেখে আসবেন, কারণ ল্যাবে প্রথম দিন যেহেতু ল্যাব সেট আপ নিয়ে কথা বলবো, তো ওই অংশে মানে আমার সাথে সাথেই প্র্যাকটিক্যালি আপনাদেরও কাজগুলো করে ফেলতে হবে। ওকে, মানে পরে গিয়ে পরের ক্লাসে ইস্যু দেখাবো ওই সুযোগটা আর নেই। কারণ ওই দিন মানে ল্যাব নিয়ে আর বেশি আমরা মাথা ঘামাবো না, একদিনই ল্যাব সেট আপ নিয়ে দেখবো, একদিনই সব প্রবলেম ফিক্স করে ফেলবো। ঠিক আছে, তো এই জন্য আগে থেকেই প্রস্তুতি নিয়ে তারপরে বসবেন। ওকে। ভাইয়া, হ্যাঁ বল। সপ্তাহে কয়টা ক্লাস হবে সেটা একটু শিওর হয়ে বলে দিন ভাইয়া। শুধু একটা, বৃহস্পতিবারে। ওকে ভাইয়া। ঠিক আছে। পরবর্তী ক্লাস সামনের বৃহস্পতিবার। হ্যাঁ 14 তারিখে। জি স্যার। ওকে, ঠিক আছে, আজকে তাহলে আমাদের আলোচনা এ পর্যন্তই। সবাইকে শুভরাত্রি। আসসালামু আলাইকুম।